হুম। তো চলো তাহলে আমরা আজকে শুরু করি আমাদের ক্লাস। তো আমরা আজকে যেটা শুরু করব, প্রত্যেকে টেক্সট বুক বার করো। টেক্সট বুকের আমাদের 64 বা 63 পেজ করলেও হবে। 63 পেজে চলে আসো সকলে। আমরা 63 পেজ থেকে আজকে আমরা স্টার্ট করব। তো 63 পেজে আজকে আমাদের যেটা টপিকটা কি কি আগে একটু ক্লিয়ারিফাই করে দিই। আজকের আমাদের টপিক হচ্ছে আমাদের ডেটাবেস আর্কিটেকচার। ওকে, আজকে আমাদের টপিক হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার। দেখি আবার কেউ একজন জয়েন করবে। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার। তো বেসিক্যালি সকলে কিন্তু বইটা বার করে নেবে, না হলে কিন্তু তোমাদের আমি যেখানে যে যে পোর্শন গুলো করাবো সেই পোর্শন গুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে আন্ডারলাইন করে নেবে কিন্তু, ঠিক আছে? তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার বা আর্কিটেকচার অফ ডেটাবেস। তো এই আর্কিটেকচার টার্মসটার সঙ্গে আমরা নিশ্চয়ই আশা করি সকলে পরিচিত আছি। যে এই যে আর্কিটেকচার আমরা বলছি, আর্কিটেকচার, এই আর্কিটেকচার শব্দটা সকলে আমরা শুনেছি তো আগে কখনো? আর্কিটেকচার মানে কি? স্যার কোনো কিছুর গঠন বা কাঠামো। গঠন বা কাঠামো, এক্স্যাক্টলি। এই আর্কিটেকচার গঠন বা কাঠামো। তো আমরা এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারকে ডেটাবেসের ভাষায় এটাকে বলা হচ্ছে স্কিমা, ঠিক আছে? স্কিমা, ডেটাবেস স্কিমাও বলা হয়। এই আর্কিটেকচারও যা জিনিস, ডেটাবেস স্কিমা শব্দটাও হচ্ছে সেম জিনিস, সেম। অর্থাৎ আর্কিটেকচারের সিনোনিম হচ্ছে স্কিমা। যদি বলা হয় ডেটাবেস স্কিমা কি বা ডেটাবেস আর্কিটেকচার কি, একদম সেম জিনিস। তো বেসিক্যালি আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছে, দেখো আমরা আগেই একটু কনসেপ্ট ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারের নাম কি? ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এই যে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এখানে এই ডেটাবেস আর্কিটেকচারের ফাংশনালিটিটা কি? তো বেসিক্যালি এখানে ডেটাবেস আর্কিটেকচারের ফাংশনালিটি হচ্ছে যে জেনারেলি দেখা যায় যে কোনো ডেটাবেসের ক্ষেত্রে এখানে বেসিক্যালি একজন থাকে ইউজার, অর্থাৎ একজন ইউজার। সে কি চাইছে? সে চাইছে ডেটা অ্যাক্সেস করতে, এই হচ্ছে ইউজার। আর এই মনে করো আমাদের এটা একটা ডেটাবেস, ভালো করে বুঝবে। এটা মনে করো একটা ডিবিএমএস বা ডেটাবেস, তোমার ডেটাবেস এর মধ্যে ডেটাগুলো স্টোর করা আছে, এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এখন ইউজারের সঙ্গে ইউজার কি চাইছে? ডেটাবেস থেকে ডেটা কি করতে? ডেটা ফেচ করতে বা ডেটা কালেকশন করতে। আর ডেটা থেকে কি করে? ডেটাবেস থেকে ডেটা কি করে? ইউজার রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টের রেসপেক্টে ডেটাকে কি করে? ফেচ করে। এবার সবসময় যে ইউজার যে ডেটা ফেচ করে তা না, সবসময় কখনো কখনো ডেটা এর মধ্যে, ডেটাবেসের মধ্যে ডেটা ইন্টারঅ্যাক্ট করে, ডেটা পড়ে, ডেটা রাখে, অর্থাৎ বা ডেটা ডিলিট করে, অনেক কাজই করতে পারে। অর্থাৎ এই ডেটাবেস আর্কিটেকচার ফর্মটা আনাই হয়েছে এই 1970-তে। বেসিক্যালি আনা হয়েছে এই যে ডেটাবেসের যে ইউজার যাতে ডিরেক্টলি সরাসরি ডেটাবেসকে অ্যাক্সেস করতে যাতে না পারে, এই অ্যাক্সেসকে সরাসরি অ্যাক্সেস করতে না পারে, এইটাকে আটকানোর জন্যই আমাদের আনা হয়েছে ডেটাবেস আর্কিটেকচার বা ডেটাবেস গঠন। অর্থাৎ এটাকে এক ধরনের লেয়ার বা এক ধরনের পদ্ধতি বলতে পারি, যে ইউজারের সঙ্গে ডেটাবেসের মধ্যে ডিরেক্টলি কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ এখানে ডেটাবেসকে কি করা হয়েছে? হাইড করে দেওয়া হচ্ছে। কার থেকে? ইউজারের থেকে। এটা বেসিক্যালি করা হয়েছে প্রোটেকশনের জন্য, কি? অরিজিনাল ডেটাটা যাতে সুরক্ষিত রাখা যায়। কারণ সবসময় যদি আমরা ইউজারকে, যদি আমাদের ডেটাবেসকে সবসময় মানে ফিজিক্যালি যে আমার যে ডেটাটা যেখানে আছে সেটাকে যদি আমরা সবসময় যদি ইউজারকে অ্যাভেলেবেল করে দিই এবং তার রিসোর্স মানে অরিজিনাল তার যে সোর্সটাও যদি বলে দিই, সেক্ষেত্রে ডেটার ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? ডেটার ক্ষেত্রে তার সিকিউরিটি নিয়ে সমস্যা হতে পারে। সেই ডেটাটা যে কোনো কারণে ইউজার ডিলিট করে দিতে পারে। জাস্ট ইমাজিন করো, মনে করো এমন একটা জায়গা, তোমাদেরকে সবাইকে বলা হলো একটা এক্সেল শেয়ার করলাম, সেখানে সকলের ডেটা আছে, ভালো করে বুঝবে, সেখানে সকলের ডেটা আছে।
এখন প্রত্যেককে বললাম তোমরা একটা কাজ করো, যে যার মতো ডেটা নিজেদের ডেটা দেখে নাও। এবার কোনো একজন ইউজার, সে দেখা গেল যেখানে 100 জনের ডেটা আছে, 100 জনের স্টুডেন্টের মার্কশিট আছে, সাপোজ মার্কশিট আছে, এবার সবাইকে সবার ডেটা দেখতে দেওয়া হলো। এবার কি হচ্ছে, এবং এটাও পারমিশন আছে, কেউ যদি চায় ডেটা মানে সেখান থেকে ডেটা এডিট করতে পারে, ডিলিট করতে পারে, নতুন করে ইনসার্ট করতে পারে। তো সেক্ষেত্রে কি হতে পারে, একজন ইউজার প্রথম কথা সে তার নিজের ডেটার উপর এফেক্ট করতে পারে। সেক্ষেত্রে কি করতে পারে, কোনো কারণে ডেটাবেসটাকে হ্যাক করে সে তার মার্কস পেয়েছে 70, সেটাকে 95 করে দিতে পারে, বা চাইলে সেটা অন্যের কোনো ডেটা, সেটা ডেটার উপর হ্যাম্পারিং করতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো যাতে কোনো ইউজারের কাছে ডিরেক্টলি না আসে, তো এই জন্য আমাদের আনা হয়েছে ডেটাবেস আর্কিটেকচার। তো চলো আজকে আমরা আর্কিটেকচার সম্পর্কে আজকে বুঝবো কি জিনিস, বেসিক্যালি এই আর্কিটেকচারের ফান্ডামেন্টালটা কি। তো আমরা এই আর্কিটেকচারকে একটু বলে দিই, এই যে ডেটাবেস আর্কিটেকচার যেটা আমরা আজকে জানবো, এটাকে আমাদের থ্রি টায়ার আর্কিটেকচার বা 3 লেয়ার আর্কিটেকচার নামেও এটাকে বলা হয়। তো এটা কি জিনিস, এই যে লেয়ার আর্কিটেকচার অফ ডেটাবেস, তো বলছে, তাহলে একটু আমি একটু বইটা পড়ছি, প্রত্যেকে একটুখানি লাইন বাই লাইন একটুখানি ইন্টারঅ্যাক্ট করছি, কারণ এখানে থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে একটা। তো বলছে ডেটাবেস আর্কিটেকচারের একটি মৌলিক দিকই হলো তার বিভিন্ন লেয়ার বা স্তর বা স্থাপত্য। এই যে আর্কিটেকচার মানে কি, একটা তার যে বিভিন্ন স্থাপত্য মানে তার যে বেসিক কাঠামো, এই কাঠামোটাকেই বলা হচ্ছে এখানে ডেটাবেসের আর্কিটেকচার। তো কি জিনিস, বলছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আর্কিটেকচার বা স্থাপত্যকে প্রধানত 3টি স্তরে বর্ণনা করা গেছে। এই 3টি স্তর কি কি, চলো এই বলছে, এই 3টি স্তর বিশিষ্ট আর্কিটেকচারের বা স্থাপত্য হলো এমন একটি কাঠামো যা 3 দিক থেকে একটি ডেটাবেস সিস্টেমকে সিস্টেমকে গঠনে সহায়ক করছে। অর্থাৎ এটা কি, ডেটাবেস আর্কিটেকচারটা এমন একটা ফান্ডামেন্টাল বা এমনই একটা কাঠামো বা গঠন, যেটা ডেটাবেস স্ট্রাকচারটাকে টোটাল 3টে পার্টে কি করছে, বিভাজন করে সেটাকে গঠন করছে। তো এই ডিবিএমএস এ এই 3টি আর্কিটেকচার কি কি, এই 3টি আর্কিটেকচারটা এটা দেখো, 3টে আর্কিটেকচার যেটার মধ্যে পড়ছে, প্রথম হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এটা একটা মোস্ট আর্কিটেকচার, যেটাকে মানে অ্যাকচুয়ালি এটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের বেসিক্যালি ভাঙা হয়েছে। ক্লায়েন্ট সার্ভার কেন, কারণ আমরা ক্লায়েন্ট শব্দের মানে আমরা জানি, ক্লায়েন্ট কি, যারা ডেটা চাই, আর সার্ভার কারা, যেখানে ডেটা স্টোর হয় এবং যেখান থেকে ডেটা ক্লায়েন্টকে সরবরাহ করা হয়, তাই তো। তো যদি বলি একটা সার্ভারের উদাহরণ, যদি বলতে বলি, কেউ কি বলতে পারবে একটা সার্ভারের উদাহরণ কি হতে পারে, এনিওয়ান, একটা সার্ভারের উদাহরণ কি হতে পারে, বা একটা ক্লায়েন্টের উদাহরণ কেমন হতে পারে? শুনতে পাচ্ছ সকলে আমার কথা? আচ্ছা, ওকে। তো দেখো আমি একটু বলে দিই, তাহলে আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করি। যখন এই যে আমরা ইউজারে আগেই বলছিলাম, এই যে আমরা ইউজার যারা আছি, এই যে ইউজার, আমরা তো বলছি ডেটাবেসকে, কিন্তু এই যে ইউজার কি করছে, ডেটাবেসকে অ্যাক্সেস করছে। তো জেনারেলি আজকালকার দিনে কিন্তু বর্তমান যুগে কিন্তু ইউজার যখন ডেটাবেসকে অ্যাক্সেস করে, এই অ্যাক্সেসটা কিন্তু এখন বেসিক্যালি কার সাহায্যে হয়, বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে বা ইন্টারনেটের সাহায্যে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের সাহায্যে কি করি, ডেটাবেসকে অ্যাক্সেস করি। যেমন আমরা ওয়েবসাইটে কি কি করি, সাপোজ তুমি ফেসবুক করছো, ফেসবুকে লগ ইন করছো, তো না ফেসবুক লগ ইন, তো ফেসবুক লগ ইন করা মানে কি করছে, ইউজার কি ইন্টারঅ্যাক্ট করছে, কাকে ইন্টারঅ্যাক্ট করছে, ফেসবুকের সার্ভারকে ইন্টারঅ্যাক্ট করছে। আমি যখন গুগল খুলছি, আমি লিখলাম google.com, তার মানে কি বোঝাচ্ছে, আমি কাকে অ্যাক্সেস করতে চাইছি, গুগলকে অ্যাক্সেস করতে চাইছি, অর্থাৎ গুগলের সার্ভারকে অ্যাক্সেস করতে চাইছি, তাই না। কিন্তু আমরা যখন গুগলের কাছে ডেটা চাইছি, গুগল কি আমাকে বলে যে আমি তোমাকে এই ডেটাটা অস্ট্রেলিয়া থেকে এনে দিলাম, এই ডেটাটা আমেরিকা থেকে এনে দিলাম, বলে না। আমরা ডেটাটা চাইছি, ডেটা গুগল রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট নিল, সে কোথা থেকে ডেটাটা ফেচ করে নিয়ে চলে আসলো। সেই ডেটাটাকে যে কোথা থেকে আনছে সেটা কিন্তু গুগল কিন্তু বা ফেসবুক কিন্তু বলছে না। বা তুমি মনে করো গুগলে, বা তুমি মনে করো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, মনে করো তোমার একটা ইউটিউবে তুমি একটা ভিডিও আপলোড করলে, ভালো করে বুঝবে, এই ইউজার ইউটিউবের মধ্যে একটা ভিডিও আপলোড করলো। তো এই ইউটিউবে যখন ভিডিওটা আপলোড হলো, তখন ইউটিউব সেই ভিডিওটা
কোথায় রাখলো, কোথায় স্টোর করলো, মানে সেটা কি কলকাতায় রাখছে, দিল্লিতে রাখছে, মুম্বাই রাখছে, না ব্যাঙ্গালোর রাখছে, না আমেরিকায় রাখছে, না চায়নায় রাখছে, সেটা কি তুমি জানতে পারছো? ইউটিউব তোমাকে বলছে? না, বলছে না। তার মানে কি বোঝাচ্ছে? অর্থাৎ ইউজারের কি দরকার? ইউটিউব বলছে ইউজার তুমি তোমার ডেটা আমার সার্ভারের মধ্যে চাইলে রাখতে পারো, তোমার যখন প্রয়োজন আমি তোমাকে কি করব, সেই ডেটা সার্ভ করে দেবো। অর্থাৎ এখানে কি হচ্ছে, ডেটাবেসের সঙ্গে, এই যে ডেটাবেসের সঙ্গে ইউজারের সম্পর্ক হচ্ছে, কিন্তু ডিরেক্টলি কোনো সম্পর্ক হচ্ছে না। ডিরেক্টলি মানে কি, ইউজার জানতে পারছে না যে তার ডেটাটা অরিজিনালি ফিজিক্যালি ডেটাটাকে কোথায় স্টোর করা হচ্ছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ডেটাবেসকে ইউজারের কাছ থেকে কি করা হচ্ছে, হাইড করে রাখা হচ্ছে। এই হাইড করে রাখার বিষয়ের জন্যই, এই হাইড করার জন্যই আমাদেরকে আনা হয়েছে কি, ডেটাবেসের মধ্যে 3 টায়ার আর্কিটেকচার। তো এই 3 টায়ার আর্কিটেকচারটা কি জিনিস দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে, আমাদের টেক্সট বুকে আছে সকলের কাছে নিশ্চয়ই। এই 3 টায়ার আর্কিটেকচারের মধ্যে বেসিক্যালি 3টে লেয়ার আছে। 3টে লেয়ারের মধ্যে প্রথম যে লেয়ারটা, সেটা কি বলা হচ্ছে, উপস্থাপন স্তর। উপস্থাপন মানে কি? উপস্থাপন মানে এই লেয়ারটার নাম হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ওকে, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন মানে বুঝি তো সকলে? বলো, প্রেজেন্টেশন মানে বুঝি? হ্যাঁ স্যার। যেমন কোনো কিছুকে প্রেজেন্ট করা। কোনো কিছুকে প্রেজেন্ট করা, এক্স্যাক্টলি। আচ্ছা ধরো আমি বললাম, আমি ইন্টারনেটে গিয়ে লিখলাম www.flipkart.com, আমি লিখলাম বা তোমরা কেউ লিখলে, তো এইটা লেখার পরে কি আসবে, ইন্টারনেটে কি আসবে? স্যার ফ্লিপকার্টের যে অ্যাপটা সেটার সোর্সটা আসবে। সোর্সটা আসবে, অর্থাৎ ফ্লিপকার্টের যে ওয়েবসাইট সেটা আমার সামনে খুলে যাবে, হ্যাঁ। তাই তো? তার মানে ফ্লিপকার্ট, দেখি আবার কে জয়েন করছে। হুম, তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমি যখন flipkart.com খুলছি, ভালো করে বুঝবে, আমি যখন flipkart.com-টা খুলছি, এই flipkart.com-টার ওয়েবসাইটটা কে দেখতে পাচ্ছে? ইউজার দেখছে, ইউজার দেখতে পাচ্ছে। অর্থাৎ এই যে ইউজার যে পেজটা দেখছে, যে মুহূর্তে দেখছে, সেটাই হচ্ছে আমার কি, ইউজারের কাছে সেটা প্রেজেন্টেশন লেয়ার। অর্থাৎ ইউজার যে ফর্মে পেজটাকে শো করতে পারছে, মানে সার্ভার যেভাবে তাকে রিপ্রেজেন্ট করছে, ইউজার কিন্তু সেইভাবেই প্রেজেন্ট পেজটাকে দেখছে। যেমন ধরো একটা উদাহরণ দিই, অ্যামাজন বা ফ্লিপকার্ট, বিশেষ করে অ্যামাজনের মধ্যে দেখবে একটা প্রাইম মেম্বারশিপ বলে একটা ব্যাপার আছে, জানো কিনা জানি না। একটা দুই ধরনের ইউজার হয়, একটা নর্মাল ইউজার, একটা প্রাইম ইউজার। এই প্রাইম ইউজার শব্দের মানে কি? এই প্রাইম ইউজার মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম, মনে করো একজন, এ একজন ব্যক্তি, একজন ইউজার, ভালো করে বুঝবে, এ একজন নর্মাল ইউজার, এটা হচ্ছে একজন নর্মাল ইউজার, ঠিক আছে? আর এ হচ্ছে আরেকজন ইউজার, যে হচ্ছে প্রাইম ইউজার। দুজনেই কাকে অ্যাক্সেস করছে, মনে করো অ্যামাজনকে অ্যাক্সেস করছে। কাকে অ্যাক্সেস করছে? অ্যামাজন। অ্যামাজন অ্যাক্সেস করছে মানে কি, অ্যামাজনকে কি করে অ্যাক্সেস করছে? ওয়েবসাইটের সাহায্যে। তো অ্যামাজনের যে স্ক্রিনটা দুজনের কাছে আসছে, অ্যামাজনের যে ফন্ট স্ক্রিন দুজনের কাছে আসছে, দুজনের কাছে দেখা যাবে দুজনের কাছে দুই রকম অফার আসছে। মনে করো দুজনেই একটা ফোন, একটা মোবাইল সার্চ করেছে, একটা ফোন সার্চ করেছে, ঠিক আছে? এখন এই ফোনের যে ইন্টারফেসটা, মনে করো এই ইউজারের কাছে, নর্মাল ইউজার, এর কাছে দেখা যাচ্ছে ফোনের দাম দেখাচ্ছে 10,999, এর কাছে তখন দামটা দেখাচ্ছে 9,999। কেন? বেসিক্যালি দেখো, দুজনেই কিন্তু অ্যামাজনকে অ্যাক্সেস করেছে, দুজনের কাছেই কিন্তু এই ফোনটা শো হচ্ছে, কিন্তু যেহেতু এখানে ইউজারের ক্যাটাগরি আলাদা, অ্যামাজন কি করেছে, দুজনের জন্য তার যে প্রেজেন্টেশন লেয়ারটা, অর্থাৎ তার যে পেজটা, সেটা কি করেছে, চেঞ্জ করে দিয়েছে। নর্মাল ইউজারের জন্য দাম বাড়িয়ে রেখেছে, এবং সে তার প্রাইম ইউজার বলে তার জন্য একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছে। কিন্তু এট এ টাইমেই দুজনেই কিন্তু সার্ভারকে অ্যাক্সেস করছে, কার সার্ভার? অ্যামাজনের সার্ভারকে অ্যাক্সেস করছে। অর্থাৎ এই যে অ্যামাজন এখানে কি করলো, এই যে সার্ভার কি করলো, এখানে তার ক্লায়েন্ট টু ক্লায়েন্ট, অর্থাৎ তার কাস্টমার টু কাস্টমার, তার প্রেজেন্টেশন, অর্থাৎ সে যে স্ক্রিনটা দেখছে সেটাকে কি করতে পারছে, চেঞ্জ করতে পারছে, ইউনিকলি চেঞ্জ করতে পারছে। অর্থাৎ প্রেজেন্টেশন লেয়ারের কাজই হচ্ছে কি, প্রেজেন্টেশন লেয়ারের কাজই হচ্ছে ব্যবহারকারীকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, সেটাই হচ্ছে আমাদের কাজ। সহজ জিনিস যদি একটা বাস্তব উদাহরণ ধরি,
ফেসবুক যদি খুলি, ধরো যে কোনো কারোর ফেসবুক খুললাম, তো ফেসবুক খুললে দেখবে ভুরি ভুরি প্রোফাইল পিকচারে ভরা থাকে, থাকে তো? ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব খুললে সকলেরই খুললে দেখা যাবে প্রচুর ছবি আপলোড করে। এখন প্রশ্ন হচ্ছে, এবার আমরা যদি দেখি যে ওই ছবিগুলো দেখে যদি আমরা ভাবি বাবা এই ব্যক্তিকে এত সুন্দর দেখতে, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে ওই এক যে ছবিটা সে ফেসবুকে আপলোড করেছে, সেটা দেখা যাচ্ছে 20খানা ক্লিক করার পরে সেই 20টা ছবির মধ্যে যেটা বেস্ট ছবি এসছে সেই ছবিটাই সে আপলোড করেছে, আর বাকি 19টা যে খারাপ এসেছিল সেগুলো কিন্তু সে আপলোড করেনি। তার মানে কি হচ্ছে, যে আমি সে যে তার বেস্ট লুকস বা বেস্ট তার ভিউ, সেই ভিউটাকেই সে কি করছে ফেসবুকে আপলোড করছে, আর আমরা সেটাকেই আমরা বাকি তার যে কি বলবো তার যে ফ্রেন্ড সার্কেল আছে বা বাকি যারা তার লিস্টিং এ আছে, যারা তার প্রোফাইলটাকে অ্যাক্সেস করছে বা তার ছবি দেখছে, তারা কি দেখতে পাচ্ছে, সেই ব্যক্তি যেটা আপলোড করেছে ঠিক সেই লেয়ার সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার ফোনের গ্যালারিতে যেগুলো নর্মাল, যেগুলো হয়তো অত সুন্দর আসেনি বা হয়তো অতটা খুব খুব ক্যাজুয়াল ছবি ছিল, সেগুলো হয়তো তার অরিজিনালি হয়তো তার যেমন দেখতে তেমনই হয়তো এসছে, সে হয়তো ফিল্টার টিল্টার ইউজ করে একটা ছবিকে আপলোড করলো। তার মানে কি হচ্ছে, অর্থাৎ সে যেভাবে সবাইকে বা সোশ্যালি সে নিজেকে যেভাবে প্রেজেন্ট করতে চাইলো, মানুষজন তাকে সেইভাবেই প্রেজেন্ট হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? তো ডেটাবেসের ক্ষেত্রেও সেম কনসেপ্ট, অর্থাৎ উপস্থাপনা করা। উপস্থাপনা শব্দের মানে হচ্ছে তুমি যেভাবে নিজেকে দেখাচ্ছ সেইভাবেই, মানে ডেটা সার্ভার যেভাবে দেখাতে চাইছে ইউজাররা ঠিক সেইভাবেই ডেটাকে কি দেখতে পারবে, সেইভাবে ইউজাররা ডেটাবেসকে দেখতে পারবে, অর্থাৎ এখানে প্রেজেন্ট করা যাচ্ছে। কার জন্য? আচ্ছা, এই প্রেজেন্টেশনও কিন্তু আবার লেয়ার বাই লেয়ার চেঞ্জ হয়, অর্থাৎ ইউজার বাই ইউজার টু ইউজারের ক্ষেত্রে এটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এটাকে বলা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট লেয়ারটাকে বলা হচ্ছে কি লেয়ার? প্রথমটাকে বলা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, এই প্রেজেন্টেশন লেয়ার। সেকেন্ড লেয়ার কি বলেছে? সেকেন্ড লেয়ার বলেছে আমাদের অ্যাপ্লিকেশন স্তর, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্তর মানে এটা কি লেয়ার? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। এটাকে বলা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারটা কি? অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ডেটাবেস। ভালো করে এই নিচের ছবির দিকে যদি একটু লক্ষ্য করো, এইটা কি দিয়েছে? এটা একটা ডেটাবেস। ডেটাবেস মানে কি? যার মধ্যে অ্যাকচুয়ালি ডেটাটা কি করা আছে? স্টোর করা আছে, অর্থাৎ ফিজিক্যালি বাইনারি ফরম্যাটে যে ডেটাটা যেখানে স্টোর হয়, এটা হচ্ছে সেই ডেটাবেস যার মধ্যে ডেটাটা স্টোর আছে। ক্লিয়ার? এখন আর এরা কারা? এরা কারা? এরা হচ্ছে বিভিন্ন ইউজার। ঠিক আছে? এখানে কজন ইউজার আছে দেখতে পাচ্ছি আমরা? কজন ইউজার আছে? 3জন ইউজার দেখতে পাচ্ছি, তাই না? এখন এই যে 3জন ইউজার কি করছে, সবার উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি? এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করা, অর্থাৎ এই ডেটাবেসের ডেটাগুলোকে কি করতে পারে, হতে পারে সেই ইউজাররা সেই ডেটাকে রিড করতে চাইছে, মানে পড়তে চাইছে বা দেখতে চাইছে। আরেকজন হতে পারে তার মধ্যে ডেটা ইনসার্ট করতে চাইছে, কেউ হয়তো হতে পারে সেখান থেকে ডেটা ডিলিট করতে চাইছে, কেউ হয়তো সেখান থেকে ডেটা আপডেট করতে চাইছে। এই কাজগুলো যখন করতে চাইছে ইউজাররা, এই এক একজন ইউজার কি, এই ইউজার এই ইউজার এই ইউজার সবাই কি একই জিনিস দেখছে বা একই জিনিস শো হচ্ছে? না, সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিস শো হচ্ছে না। তার মানে কি হচ্ছে, ইউজার যেমন আলাদা, তার প্রেজেন্টেশনও আলাদা আলাদা। একটা আরেকটা উদাহরণ দিই, প্রত্যেকের মোবাইলে ফেসবুক আছে বা ফেসবুকই ধরো, একটা দিয়েই ধরি, ফেসবুক ধরো। তা তুমি যখন এই 3জন ইউজার যদি ফেসবুক ওপেন করে, তো 3জনের কাছে কি মনে হয় ফেসবুকের পেজ 3জনের কাছে সেম শো হবে না আলাদা আলাদা শো হবে? বুঝতে পারলাম না। আলাদা আলাদা হবে। আচ্ছা, কেন হবে? 3জনকে, ফেসবুক তো একটাই সার্ভার, একটাই অ্যাপস। তাহলে সবাই যখন ফেসবুক অ্যাপস খুলছে, তাহলে সবার কাছে ফেসবুকের যে ছবি বা ফেসবুকে তোমার সামনে যেগুলো দেখাচ্ছে, আরেকজন ইউজারের ক্ষেত্রে সেম খুলবে না কেন? বা একই রকম ইউটিউবের ক্ষেত্রেই ধরো, 3জনই মোবাইল থেকে ইউটিউব খুললো, তো 3জনের কাছে ইউটিউবে সেম ভিডিও দেখাবে?
না স্যার, সে যেটা দেখে সেরকম টাইপের ভিডিও সাজেস্ট করবে। এক্স্যাক্টলি, অর্থাৎ এখানে কি করছে সার্ভার, এখানে ক্লায়েন্ট বেসিসে, এই যে ক্লায়েন্ট ভালো করে বোঝো, এখানে কজন ক্লায়েন্ট আছে, 3জন ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্ট বেসিসে কাস্টমাইজ করে নিচ্ছে। অর্থাৎ এই ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট 1 সে কার্টুন দেখতে পছন্দ করে, তাহলে তাকে কার্টুন রিলেটেড ভিডিও সাজেস্ট করবে। ক্লায়েন্ট 2 এ মনে করো ব্যাংকিং রিলেটেড, টাকা পয়সা ফাইন্যান্স রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, তাহলে একে সেই রিলেটেড ভিডিও দেখাবে। ক্লায়েন্ট 3 এ হয়তো নাম সংকীর্তন বা ভক্তি চ্যানেল বা ভক্তি রিলেটেড ভগবানের কিছু বা আদার্স এই জাতীয় কিছু সে কিছু দেখছে, তাহলে তাকে সেই ধরনের ভিডিও সাজেস্ট করছে। তার মানে বিষয়টা হচ্ছে কি হচ্ছে, যেরকম ইউজার তাকে সেই ধরনের ভিডিওই বা সেই ধরনের জিনিসই তার সামনে নিয়ে আসছে, রিপ্রেজেন্ট করছে, যেটা ইউটিউবে হতে পারে। এবার ইউটিউবের ক্ষেত্রে ছাড়াও যদি বলো অন্য কোনো অ্যাপ্লিকেশন ধরো, সেক্ষেত্রেও কিন্তু কম বেশি এরকম হয়। অর্থাৎ এখানে বিষয়টা কি হচ্ছে, ইউজার টু ইউজার সার্ভার কি করছে, কাস্টমাইজ করে দিচ্ছে। এই কাস্টমাইজ বিষয়টা মানে কি, যেমন ইউজার চাইছে ইউজারের কাছে সেই ধরনের ডেটাই রিপ্রেজেন্ট করছে। এই যে রিপ্রেজেন্ট করছে, আলাদা আলাদা করে কাস্টমাইজ করে রিপ্রেজেন্ট করাটা, এর জন্যই ব্যবহার করা হচ্ছে আমাদের 3 টায়ার আর্কিটেকচার বা 3 লেয়ার আর্কিটেকচার। এই 3 লেয়ার আর্কিটেকচারের প্রথম জিনিসটা কি ছিল, রিপ্রেজেন্টেশন। দ্বিতীয়তে কি ছিল, অ্যাপ্লিকেশন স্তর, অর্থাৎ অ্যাপ্লিকেশন মানে যে অ্যাপস এর সাহায্যে আমরা কাজ করি। আমরা তো আজকালকার যুগে যত কাজ সবই তো এখন ওয়েব বেসড হয়ে গেছে না, ওয়েব বেসড, অর্থাৎ ওয়েবসাইট হতে পারে বা ওয়েব বেসড কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যাকচুয়ালি বেসিক্যালি সবই এখন ওয়েব বেসড ফর্মে চলে এসেছে। তো সার্ভারকে ডিরেক্টলি কাস্টমাররা অ্যাক্সেস করতে পারে না, তার জন্য কি আছে, মাঝখানে একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, বা যেটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন লেয়ার। এ কি করছে, এখানে ডিসাইড করছে সার্ভার যে কোন ইউজারকে আমরা কি রকম স্ক্রিন শো করাবো, সেটা ডিসাইড করা হচ্ছে। তো চলো আমি একটা, তোমাদের কাছে যদি খাতা থাকে, আমি একটা আর্কিটেকচার আঁকছি। এই যে আর্কিটেকচারে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ডেটাবেস আর্কিটেকচার কি, এই যে ছবিটা এঁকেছে এইটা আঁকবা না, ঠিক আছে? আমি একটা ছবি এঁকে দিচ্ছি, এই ছবিটা তোমরা একটু আঁকবে, দয়া করে তোমরা একটু কাইন্ডলি এই ছবিটা একটু তুলে নাও। দাঁড়াও আমি একটু জুম, বড় হয়ে গেছে, দেখি জুম করে ছোট করা যাবে কি। দেখছি। উম, আচ্ছা, দেখো স্ক্রিনটা এইবার দেখা যাচ্ছে আশা করি। দেখো, তো এখানে যে ছবিটা, পারলে তোমরা আপাতত স্ক্রিনশট তুলে নাও সকলে, হ্যাঁ, স্ক্রিনশট একটু তুলে নাও, তারপরে আমি বোঝাচ্ছি, কারণ একবার কিছু লিখে ফেললে এরপরে আর স্ক্রিনশটটা তখন তুললে বুঝতে পারবে না। এটা কিসের কিসের সেটাও আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 3 টায়ার, এটা কার ছবি, থ্রি, এটা হলো আমাদের 3 টায়ার আর্কিটেকচার অফ ডিবিএমএস। অর্থাৎ ডিবিএমএস এর যে 3টে টায়ার আছে, সেই 3টে টায়ারের আর্কিটেকচারটাকেই এখানে দেখানো হয়েছে। তো সকলে আশা করি হয় খাতায় তুলে নেবে, আর না হলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই 3 টায়ার আর্কিটেকচারের মধ্যে কি কি পড়ছে, দেখুন ধরো এই যে এই লেয়ার গুলো দেখো, ভালো করে দেখো। তুমি বলতে পারো স্যার এখানে তো আমরা 4টে লেয়ার দেখছি, কিন্তু বেসিক্যালি এই যে আমরা দেখছি, দেখো এখানে কি কি লিখেছে, প্রথমে আছে এক্সটার্নাল স্কিমা, দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি, এগুলো কি, এগুলো হচ্ছে এক্সটার্নাল স্কিমা। এই এক্সটার্নাল স্কিমা শব্দের মানে কি, অর্থাৎ ইউজাররা যে যে ভিউটা পাবে, ইউজাররা যে ভিউটা বা যে স্ক্রিনটা দেখতে পারবে, সেই স্ক্রিনটাকেই বলা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্কিমা। অর্থাৎ তোমাকে ঠিক যতটা দেখানোর দরকার আমি ততটাই শো করব, সেটাকেই বলা হচ্ছে এক্সটার্নাল স্কিমা। অর্থাৎ এই এক্সটার্নাল স্কিমাকে বলা হতে পারে ভিউ লেভেল স্কিমাও বলা যেতে পারে। ভিউ লেভেল অর্থাৎ সার্ভার এখানে ডিসাইড করবে ইউজারকে আমরা কতটুকুই দেখাবো আর কতটুকু দেখাবো না, সেটাই এখানে ডিসিশন নেওয়া হবে। সাপোজ কেমন, মনে করো, মনে করো তুমি একজন ব্যাংকের, মনে করো একজন ইউজার আছে, ভালো করে বুঝবে, এই ইউজার
সে তার ব্যাংকিং ওয়েবসাইট লগ ইন করেছে। ব্যাংকিং কি ব্যাংকিং? এসবিআই, এসবিআই স্টেট ব্যাংকের ওয়েবসাইট সে লগ ইন করেছে ওয়েবসাইটের সাহায্যে। তো এই যে স্টেট ব্যাংকে যখন সে লগ ইন করছে, এই ইউজার স্টেট ব্যাংকের কি কি জিনিস দেখতে পারবে? তোমাদের এদিকে আইডিয়া আছে যে ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করলে এই যে ইউজার যদি সে স্টেট ব্যাংকের ওয়েবসাইটে লগ ইন করে, সে কি কি জিনিস দেখতে পারবে? কারোর কোনো রকম আইডিয়া? স্যার আরেকবার বলুন। মনে করো এই যে ইউজার, এই যে ইউজার সে যদি মনে করো ইন্টারনেটে গিয়ে সে একটা তার ব্যাংকিং অ্যাপস, স্টেট ব্যাংক হোক বা কোনো একটা ব্যাংকিং এর ওয়েবসাইটে লগ ইন করছে, লগ ইন করে দেখতে চাইছে, তাই তো, তার অ্যাকাউন্টের সম্পর্কে। তো এই ইউজার কি কি দেখতে পারবে সেটা কি জানো? স্যার তার আধার কার্ডের সাথে মানে ফোন মানে ব্যাংকের সাথে ফোন নাম্বারের লিংক আছে কিনা সেটা দেখতে পারবে। আর কি কি আর দেখতে পারবে সে? তার পার্সোনাল ডিটেলস যদি দেওয়া থাকে মানে সে যদি খুলতে আচ্ছা পারে তাহলে তার, আচ্ছা চলো, তার পার্সোনাল ডিটেলস পাবে, ওকে। আর কি দেখতে পারবে? ব্যাংকের ব্যালেন্স দেখতে কত পারবে, টাকা তার আছে। টাকা ব্যালেন্স হুম দেখতে পারবে, তাই না? সে তার হুম স্টেটমেন্ট দেখতে পারবে। স্টেটমেন্ট মানে কি? কোথায় কোথায় লাস্ট কত কত টাকা ট্রানজেকশন হয়েছে, কোথায় কোথায় গেছে, কোন অ্যাকাউন্টে গেছে, কোন অ্যাকাউন্টে এসছে, সেগুলো দেখতে পারবে, তাই না? তার যদি কোথাও কোনো লোন থাকে সেই লোনের অ্যামাউন্ট গুলো দেখতে পারবে, ওকে। তারপরে যদি তার এফডি করা থাকে, ফিক্সড ডিপোজিট করা থাকে, ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট গুলো দেখতে পারবে। এগুলো কে পারবে? ইউজার পারবে, ঠিক তো? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই ইউজার সে কি তার বন্ধু, মনে করো তার এই যে ইউজার তার এক বন্ধু আছে, সেই বন্ধুরও স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এই যে বন্ধুরও তার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে। তো এই ইউজার স্টেট ব্যাংকে লগ ইন করে কি বন্ধুর অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবে? বলো, এই ইউজার কি লগ ইন করে স্টেট ব্যাংকে লগ ইন করে তার বন্ধুর, এই যে যে বন্ধু তার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পারবে? স্যার না, না যদি স্যার। তাকে পার্সোনাল ডিটেলস দেওয়া হয় তাহলে দেখতে পারবে। না, পারবে না। পার্সোনাল যেমন ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, জিমেল। না 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 না, পারবে না। এবার আচ্ছা চলো আমি একটু উদাহরণ দিই। আচ্ছা হচ্ছে অ্যাকাউন্ট ছেড়ে দাও, ঠিক আছে, তোমাদের নাই ব্যাংক সম্পর্কে একটু আইডিয়া কম, তোমরা এখন ছোট। আচ্ছা ধরে নাও এটা এক ফেসবুক আইডি। আচ্ছা চলো স্টেট ব্যাংক বাদ দাও, এটা ফেসবুক, ভালো করে বোঝো, এটা ফেসবুক। তো এই ফেসবুকে এই ইউজার, এই যে ইউজার, এই যে যে ইউজার সে যখন তার নিজের অ্যাকাউন্ট লগ ইন করছে, তার নিজের অ্যাকাউন্টে যা যা দেখতে পারে সেই সেই সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিস আরেকজন ফ্রেন্ড সেও কি লগ ইন করে সেই ফ্রেন্ডের সমস্ত জিনিস দেখতে পারবে? স্যার ফেসবুকে তো দেখাই যায় স্যার। দেখাই যায়, সবকিছু দেখা হ্যাঁ যায়। স্যার, তার ফেসবুকে যা যা আছে যদি অন্য কেউ লগ ইন করে তো দেখাই যাবে। না না, দেখা যাবে না, সবকিছু দেখা যাবে না। কারণ এই ইউজার যদি মনে করে যে আমি শুধুমাত্র আমার এইটুকুনি ডিটেলসই দেখাতে চাইছি, যে আমার নাম দেখবে, বিশেষ করে আমি ধরো একদম বাস্তব উদাহরণ দিই, আমি যদি এখন তুমি একটা র্যান্ডমলি দেখবে কোনো ফিমেল, কোনো মেয়েদের প্রোফাইল খুলবে, খুলে যদি মনে করি তার ডেট অফ বার্থটা দেখতে চাই, দেখবে ম্যাক্সিমাম জায়গায় ডেট অফ বার্থ হাইড করা আছে, লিখবে লক্ষ্য ও করে। আপনি এই বিষয়ে বলছেন, আমি তো হচ্ছে যে না মানে না না অন্য না, কারোর আমি তো আইডি ডেটা, যদি না 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 হয়। না না, ডেটার বিষয়ে আমি এক্স্যাক্টলি তার পার্সোনাল ডিটেলস আমি তোর উপর তার সবকিছু দেখতে চাইছি। এখানে দেখা যাচ্ছে তার নাম শো হচ্ছে, তার ছবি শো হচ্ছে। আবার এটাও হতে পারে দেখা যাচ্ছে যে তার ফ্রেন্ড লিস্টে তারাই শুধু তার ছবি দেখতে পাচ্ছে, অথচ যার, যে তার ফ্রেন্ড না সে হয়তো তার ছবি দেখতে পাচ্ছে না, হতেই পারে, পারে তো। তার মানে হ্যাঁ বিষয়টা ইউজার চাইলে এসে কাস্টমাইজ করতে পারে তার ডেটাটা কে কে দেখতে পারবে আর কে কে দেখতে পারবে না। সে কাস্টমাইজ করে রাখলো অনলি আমার, অনলি ফ্রেন্ডরাই আমার ছবি দেখতে পারবে, আর যারা আমার ফ্রেন্ড না তারা আমার প্রোফাইল ছবি দেখতে পারবে না। তার মানে কি করলো? তাহলে এখানে এই যে ডিসিশনটা তো ইউজার বলে দিল, কিন্তু সেটাকে মান্যতা কে দিল? আমার ডেটাবেস, আমার ডেটাবেস, অর্থাৎ সেই ডেটাবেসটা কি, সেটা যদি ফেসবুক হয় ফেসবুক, সেটা যদি ইনস্টাগ্রাম হয় ইনস্টাগ্রাম। তার মানে কি করছে, যে ইউজার যতটুকু ডেটা দেখানোর পারমিশন দিচ্ছে আরেকজন ব্যক্তি, সে তখন ততটুকুই ডেটার দেখার অ্যাক্সেসিবিলিটি পাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? বলো, এইখানে কি কনসেপ্ট ক্লিয়ার হলো কি হলো না, না হলে বলো আমি আবার বলবো।
স্যার আরেকবার বলুন। আচ্ছা ঠিক আছে, চলো আবার একবার বলি তাহলে। তো বেসিক্যালি দেখো আমাদের এইখানে যে আর্কিটেকচারটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই থ্রিটার আর্কিটেকচার, এই থ্রিটার আর্কিটেকচারের মধ্যে যে প্রথম যে আর্কিটেকচারটা পড়লো, সেই আর্কিটেকচারটাকে বলা হচ্ছে কি আর্কিটেকচার? এটাকে বলা হচ্ছে ভিউ লেভেল আর্কিটেকচার। ভিউ লেভেল মানে কি? ভিউ মানে কি বলো? ভিউ শব্দের মানে কি? ভিউ শব্দের মানে কি? দেখা স্যার। দেখা। আর লেভেল মানে কি? স্তর, তাই তো? অর্থাৎ আমি কতটুকু কোন স্তরে দেখতে চাইছি সেটা আমার ডিসাইড করবে কে? এই ভিউ লেভেল আর্কিটেকচার। এই ভিউ লেভেল আর্কিটেকচার মানে ধরো বিষয়টা হচ্ছে এরকম যে আমি এই ভিউ লেভেল আর্কিটেকচারে গিয়ে আমি ডিসাইড করতে পারবো যে আমার কোন কোন ডেটা, আমার পার্সোনালি কোন কোন ডেটা বাকিরা দেখতে পারবে আর কোন কোন ডেটা পার্সোনালি দেখতে পারবে না, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটাকে বলা হচ্ছে ভিউ লেভেল আর্কিটেকচার, যেটা আমি একটু আগেই বললাম। ধরো এবার আমি ফেসবুক নিয়ে যদি বলি, এতক্ষণ ব্যাংক নিয়ে বলছিলাম, আমি ধরো ফেসবুক নিয়ে বলছি। ফেসবুকে জেনারেলি আমরা যখন, ফেসবুক তো কম বেশি সবার অ্যাকাউন্ট আছে, তো ধরো ফেসবুকে যখন আমরা লগ ইন করি তখন আমরা ফেসবুকে কি কি ডেটা দিই? ফেসবুককে বলো তো কি কি ডেটা দিই? আমরা নিজেদের নাম লিখি, ডেট অফ বার্থ লিখি, যদি আর কি লিখি, অ্যাড্রেস দিই, আর কি দিই, মোবাইল নাম্বার হবে, ফোন নাম্বার দিই, আর ইমেল অ্যাড্রেস দিই, তাই তো? আর কি দিই? ফটো, ফটো দিই, ওকে ফটো দিই, আচ্ছা ফটো দিই, আর আর কি কি দিই? অনেক ক্ষেত্রে স্কুলের নামও দেওয়া যায়। হ্যাঁ, তুমি তুমি কি কি কোথায় স্টাডি করেছো, স্টাডি ডিটেলস। স্টাডি ডিটেলস মানে তুমি কোন স্কুলে পড়েছো, কোন সালে পাস আউট করেছো, সেটা একটা হতে পারে। জব, তুমি কোনো কাজ করছো, কোথায় কাজ করছো, সেক্ষেত্রে জব রিলেটেড ডেটা দিতে পারি সেখানে। আর কি দিই? আর কি দিই ফেসবুকে? আমরা ফেসবুকে জেনারেলি বিভিন্ন কিছু পোস্ট করি না? আমরা অনেক কিছু পোস্ট করি। তাহলে এত রকম ডেটা কি করছে একজন ইউজার তার তার ফেসবুকে দিয়ে রেখেছে, আরো অনেক কিছু দিতে পারে। তো এখন ভালো করে বুঝবে, তো এখন এইখানে একজন বাইরের ইউজার এসছে, এটা হচ্ছে এই ইউজার, ফার্স্ট ইউজার, এটা হচ্ছে নাম্বার ওয়ান ইউজার, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো ইউজার এ, আর এ হচ্ছে ইউজার বি। এখন ইউজার বি চাইছে কি ইউজার এর কাছে, ইউজার এর প্রোফাইলে গিয়ে সমস্ত জিনিস দেখতে, তার নাম দেখতে, তার ডেট অফ বার্থ দেখছে, তার অ্যাড্রেস দেখতে, তার ফোন নাম্বার দেখতে, ইমেল অ্যাড্রেস দেখতে, ফটো দেখতে, সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, সে কোথায় চাকরি করছে, তার কি কি সমস্ত পোস্ট সবগুলো দেখতে চাইছে। তার এখন এই যে তার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা নেই এই ব্যক্তিটা, সে একজন বাইরের ব্যক্তি, সে চাইছে তার তার কাছে গিয়ে সমস্ত ডেটা সে শো করতে চাইছে। কিন্তু আমার কথা হচ্ছে এই একজন আননোন পার্সন গিয়ে কোনো একজন অ্যাকাউন্টের এত ডিটেলস কি সে দেখতে পারে? না স্যার, পারবে ডেটা দেখতে সাধারণত পারে না। কেন পারে না? মনে করে ইউজার এ সে কি করে রেখেছে, সে দেখাচ্ছে নামটা আছে ঠিক আছে, ডেট অফ বার্থটাকে হাইড করে রেখে দিয়েছে, তার ফোন নাম্বারটাকে হাইড করে রেখে দিয়েছে, তার ফটোটাকে হাইড করে রেখে দিয়েছে, ঠিক আছে? তার মানে কি? এইগুলো হাইড করে রাখার মানে কি? এইগুলো এই ইউজার চাইলে যতই তার প্রোফাইল খুলুক, ডেট অফ বার্থ দেখতে পারবে না, ফোন নাম্বার দেখতে পারবে না, ফটো দেখতে পারবে না, বোঝা গেল? বা ইমেল অ্যাড্রেস দেখতে পারবে না। এগুলোকে কেন রাখা? এগুলো কার জন্য রাখা? এই ইউজারের জন্য, আননোন ইউজারের জন্য রাখা। কিন্তু দেখা যাচ্ছে আরেকজন ইউজার আছে, যে ইউজার হচ্ছে তার ফ্রেন্ড সার্কেল ইউজার, ওকে? এ মনে করে একজন ফ্রেন্ড, এই ইউজারটা হচ্ছে তার ফ্রেন্ড। সে যখন তার ফ্রেন্ড লিস্টে হয়ে অ্যাড হয়ে গেছে, সে যখন লগ ইন করছে, সে কিন্তু তার ফোন নাম্বার দেখতে পাচ্ছে, সে কিন্তু তার ফটো দেখতে পাচ্ছে, সে কিন্তু তার হয়তো ডেট অফ বার্থ দেখতে পাচ্ছে। কিন্তু আবার একই টাইমে আরেকজন ইউজার, সে যখন প্রবেশ করছে, সে কিন্তু তার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছে না, সে কিন্তু তার ফোন নাম্বার দেখতে পাচ্ছে না, সে কিন্তু তার ফটো দেখতে পাচ্ছে না। মানে কি হচ্ছে? অর্থাৎ এখানে ইউজার টু ইউজার তার ভিউ পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? ইউজার টু ইউজার ভিউ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে এক্সটার্নাল লেভেল স্কিমা। এক্সটার্নাল লেভেল, এক্সটার্নাল মানে কি? বাহ্যিক,
বাহ্যিক যে দৃশ্যটা আমরা দেখি সেটাকেই বলা হচ্ছে আমাদের এক্সটার্নাল লেভেল স্কিমা। ক্লিয়ার? এটাকেই বলা হচ্ছে ডেটাবেসের ভাষায় ভিউ লেভেল স্কিমা, অর্থাৎ বাইরে থেকে আমরা যেটাকে দেখি সেটাই হচ্ছে আমাদের ভিউ লেভেল স্কিমা। এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে কনসেপচুয়াল স্কিমা। কনসেপচুয়াল, এই কনসেপ্ট শব্দের মানে কি? কনসেপচুয়াল শব্দের মানেই হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেল, ওকে? কনসেপচুয়াল মানেই হচ্ছে লজিক্যাল লেভেল স্কিমা। এই কনসেপচুয়ালের আরেকটা নাম হচ্ছে লজিক্যাল লেভেল স্কিমা। এর কাজ কি? লজিক্যাল মানে কি? যখন লজিক্যালি কোনো কাজ হয়, অর্থাৎ ফিজিক্যালি কোনো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, যখন ডেটাটা ফিজিক্যালি আছে কিন্তু যখন ইউজারের কাছে যাচ্ছে তখন মনে করো ইউজার চাইছে লজিক্যালি সেটার উপরে কিছু পরিবর্তন করতে। মনে করো একজন ইউজার, এই যে ইউজার, সে মনে করো তার ডেটাবেসে গিয়ে, এই যে ইউজার, সে তার ডেটাবেসে লগ ইন করেছে। ডেটাবেসে লগ ইন করে প্রথমে সে তার নেম আর তার স্যালারি দেখতে চেয়েছে, ঠিক আছে? তার নাম দেখতে চেয়েছে, স্যালারি দেখতে চেয়েছে। হঠাৎ করে সেই ইউজারের মনে হলো যে ঠিক আছে, নাম স্যালারির সঙ্গে আমার সিটিটাও দেখতে চাইছি, আমি আমার সিটিটাও দেখতে চাইছি। তো বেসিক্যালি এখানে এই ইউজার কি ডিসাইড করলো যে আমি আমার নাম দেখবো, স্যালারি দেখবো, আমি আমার সিটি দেখবো। আবার আরেকজন ইউজার, 2 নম্বর ইউজার, সে গিয়ে মনে করলো যে আমি আমার স্যালারি দেখবো আর সিটি দেখবো। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে কনসেপচুয়াল লেভেল কি করছে? এই যে যে ধরনের ইউজার, অর্থাৎ আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা দর্শন, মানে আলাদা আলাদা ভাবে ডেটাকে প্রেজেন্ট করছে, এই প্রেজেন্ট করার কাজটা করছে হচ্ছে কনসেপচুয়াল লেভেল স্কিমা। কনসেপচুয়াল মানে কি? ফিজিক্যালি এর কোনো কাজ নেই, কনসেপ্টে কাজ, অর্থাৎ যেই লেভেলে যেরকম ইউজার, যাকে যতটুকু ডেটা দেখতে দেওয়ার পারমিশন, সেই পারমিশনটাকে ডিসাইড করছে কে? এই লজিক্যাল লেভেল স্কিমা, অর্থাৎ বা কনসেপচুয়াল লেভেল স্কিমা, অর্থাৎ ঠিক ইউটিউবের মতন। অর্থাৎ এই কনসেপচুয়াল লেভেল স্কিমা ডিসাইড করছে ইউজার 1 যে ধরনের ভিডিও পছন্দ করে, ইউজার 2 সেই ধরনের ভিডিও পছন্দ করে না। ইউজার 1 যে ধরনের ভিডিও পছন্দ করে তাকে সেই লেভেলের ভিডিও দেখাও, ইউজার 2 যে ধরনের ভিডিও পছন্দ করে তাকে সেই ধরনের ভিডিও দেখাও, ইউজার 3 যে ধরনের ভিডিও পছন্দ করে তাকে সেই ধরনের ভিডিও দেখাও, যেটা ইউটিউবে করা হয়। তাহলে এইটাকে, এই যে প্রত্যেকটা ইউজারের যে চয়েস আলাদা হয়ে গেল, টেস্ট আলাদা হয়ে গেল, এর টেস্ট এর টেস্ট এর টেস্ট বা চয়েস আলাদা, এটাকে মেনটেন করছে কে? কনসেপচুয়াল লেভেল। বোঝা গেল? তার বলে এই নয় যে ফেসবুক বা ইউটিউব সে তার বাকি ডেটাগুলো রিমুভ করে দিল, একদম না। সে কি করলো? অরিজিনাল ডেটাই আছে, কিন্তু কনসেপচুয়াল স্কিমা থেকে কি করছে? শুধু ইউজার রেসপেক্টে তার দেখানো প্রেজেন্টেশনটাকে চেঞ্জ করে দিচ্ছে। এটাকে বলা হচ্ছে লজিক্যাল লেভেল স্কিমা। তারপরে কি আসছে? ফিজিক্যাল লেভেল স্কিমা। ফিজিক্যাল শব্দের মানে কি? এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লেভেল। ইন্টারনাল মানে কি? একেবারে এটা হচ্ছে ডেটাবেসের একেবারে ইন্টারনালি যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল লেভেল স্কিমা। এই ফিজিক্যাল লেভেল স্কিমাতে কারা থাকে? এখানেও এক ধরনের ইউজার থাকে। এই ইউজারটা কোন ইউজার? এই ইউজারটাকে বলা হচ্ছে ডেটাবেসের অ্যাডমিন। অ্যাডমিন টার্মসের সঙ্গে সবাই কম বেশি পরিচিত আছে। অ্যাডমিনকে আবার অ্যাডমিনিস্ট্রেটরও বলা হয়। অর্থাৎ আমরা যে প্রত্যেকদিন ব্যাংকিং এ কাজ করছি, কিন্তু ব্যাংকের সমস্ত কিছু মেনটেন করে কে? একজন ব্যাংকের ম্যানেজার। তো ব্যাংকের ম্যানেজার যা যা জিনিস দেখতে পারে, একজন সাধারণ ইউজার ব্যাংকের সমস্ত ডেটা কি দেখতে পারে? না স্যার, পারবে না স্যার। দেখতে পারে না, সেটা কখনোই সম্ভব না। কারণ একজন অ্যাডমিন, তার অ্যাডমিনের কাছে যা যা পাওয়ার থাকে একজন নর্মাল ইউজারের কাছে সেম পাওয়ার থাকে না। অর্থাৎ এই ইউজারদের জন্য কি আছে? এদের জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন করা আছে যে তুমি এতটুকুই ডেটা দেখতে পারবা। ইউজার 1 কি দেখতে পারবে? ইউজার 1 এর ডেটাই দেখতে পারবে, ইউজার 2 ডেটাই দেখতে পারবে, ইউজার 3 ডেটাই দেখতে পারবে। কিন্তু অ্যাডমিন যদি লগ ইন করে, এ কার কার দেখতে পারবে? 3 জন ইউজারেরই ডেটা চাইলে লগ ইন করে দেখতে পারবে। বোঝা গেল? এটাকে কারা মেনটেন করছে এই অ্যাডমিন লেভেলে? এটা হচ্ছে ফিজিক্যাল লেভেল স্কিমা। অর্থাৎ ফিজিক্যাল লেভেল স্কিমা থেকে ডিসাইড করা হয় যে কনসেপচুয়াল লেভেলে কোন ডেটা যাবে, এবং সেখান থেকে লাস্টের যে এক্সটার্নাল লেভেল স্কিমা সেখানে ইউজাররা কি কি ডেটা দেখতে পারবে। এই জন্য লাস্টেরটাকে বলা হচ্ছে ফিজিক্যাল লেভেল,
মাঝখানে থাকে হচ্ছে লজিক্যাল লেভেল, আর তার নিচে থাকে কে? ফিজিক্যাল লেভেল। আর সবার শেষ এই ফিজিক্যাল লেভেলের সঙ্গে কে যুক্ত থাকে? ফাইনালি অ্যাট লিস্ট যে যুক্ত থাকে, যেটা হচ্ছে আমাদের ডেটাবেস। ডেটাবেস মানে কি? অরিজিনালি যেখানে ডেটাটা এসে কি হয়? অরিজিনালি যেখানে ডেটাটা স্টোর থাকে, স্টোর মানে কি? সঞ্চয় থাকে। এইটাকেই বলা হচ্ছে আমাদের ডেটাবেস, বা এটাকে আমরা ডিস্ক হিসাবে বলছি। বুঝা গেছে? তো এই ডেটাবেসটা মানে কি? যেখানে ডেটাটা কোথায় হয়? স্টোর করা হয়। এই ডেটাটা সাধারণত দুই ভাবে স্টোর করা যেতে পারে। একটা সেন্ট্রালাইজড ভাবে, একটা সেন্ট্রালাইজড ভাবে থাকে, আর একটা ডেটাকে ডিস্ট্রিবিউটেড থাকতে পারে। সেন্ট্রালাইজড ভাবে এই ডেটাকে স্টোর করা যেতে পারে, আর একটাকে বলা যেতে পারে কি? ডিস্ট্রিবিউটেড ভাবে। সেন্ট্রালাইজড মানে কি? সেন্ট্রালাইজড মানে আমার ব্যাংকে যদি 100 জন ইউজার হয়, 100 জন ইউজারের ডেটা একই জায়গায় কেন্দ্রীভূত করা, এটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজড। আর ডিস্ট্রিবিউটেড মানে কি? এই ডেটাবেসটাকেই আবার কি করা হবে? এরকম তিনটে ভেঙে দেওয়া হবে। তিনটে ভেঙে এই ডেটাটাকে দেখা যাচ্ছে তিনটে পার্টিশনে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে? ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো জেনারেলি আজকালকার দিনে বর্তমানে এই যে ইউটিউব, গুগল, ফেসবুক, এরা কি করে? এরা কিন্তু সেন্ট্রালাইজড ডেটাটাকে রাখে না। এরা কি করে? ডেটাবেসটাকে ভেঙে দেয়। দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ায় আছে, এটা অস্ট্রেলিয়ায় আছে, এটা আমেরিকায় আছে, এটা মনে করো এটা অন্য কোনো একটা কান্ট্রি, মনে করো সেখানে কোথাও আছে, মনে করো এটা হয়তো ফ্রান্সে আছে। তো কি করছে? এদের ডেটাবেসটা, পুরো ডেটাবেসটা একটাই ডেটাবেস, কিন্তু তার পার্টিশন পার্টিশন কি করছে? আলাদা আলাদা কান্ট্রিতে ছোট ছোট করে স্লটে ভেঙে দিচ্ছে। তাতে কি সুবিধা? তাতে সুবিধা হচ্ছে ডেটাবেসের সিকিউরিটি হাই হয়ে গেল। কোনো কারণে যদি ইন্ডিয়ার ডেটাবেসের সার্ভারটা যদি ক্র্যাশ করে, তার জন্য কিন্তু বাকি ডেটাবেসের উপরে কিন্তু তার এফেক্ট পড়বে না। বোঝা গেল? এই যে ডেটাবেস, ডেটাটাকে কি করা যেতে পারে? ডিস্ট্রিবিউট ফর্মে, অর্থাৎ ভেঙে ভেঙেও রাখা যেতে পারে। সেন্ট্রালাইজ মানে কি? এক জায়গাতেও রাখতে পারি। বোঝা গেল? তাহলে সেন্ট্রালাইজ আর ডিস্ট্রিবিউট কি ক্লিয়ার হলো? একটু বলো কাইন্ডলি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ। তো তো আরেকটুকুনি সুবিধার্থে আমি যদি বলে দিই, ধরো একজন ব্যক্তি, আমি যদি আরেকটুকুনি ক্লিয়ার করে দিই, মনে করো একজন ব্যক্তি, এই হচ্ছে আমাদের, এই যে হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ, এই হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ, ঠিক আছে? ইন্দ্রজিৎ কি করলো? ইন্দ্রজিতের কাছে আছে 1 কোটি টাকা, 1 crore রুপিস, ঠিক আছে? ইন্দ্রজিৎ কি করলো? চলে গেল। কোথায় চলে গেল? একটা ব্যাংকে চলে গেল। কি করলো? ব্যাংকে গিয়ে, মনে করো এইচডিএফসি বলে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে গিয়ে টাকাটা কি করে দিল? ফিক্সড ডিপোজিট করে দিল। ভালো করে বুঝবে। এই একজন ইউজার যার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, সে কি করলো? তার কাছে সে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। 1 কোটি টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যাংকে গিয়ে টাকাটাকে কি করে দিল? ফিক্সড ডিপোজিট করে দিল। আবার আরেকজন ব্যক্তি, ঠিক আছে? এই ব্যক্তি কে আছে? মনে করো এ হচ্ছে মনে করো পাপড়ি। তো ধরো পাপড়িও 1 কোটি টাকা জিতলো। ওকে? তো সেখানে কি করলো? পাপড়ি কি করলো? এই 1 কোটি টাকার এখানে, মনে করো এটা পোস্ট অফিসে, ও পোস্ট অফিসে 10 লাখ টাকা রাখলো। একটা ব্যাংকে, সেখানে 20 লাখ টাকা রাখলো। গিয়ে সেই টাকাটার আরেকটা পার্ট, সে মনে করো 20 লাখ টাকার গোল্ড কিনে রাখলো। ওকে? তো এইভাবে কি করলো? সে 1 কোটি টাকাটাই সে এরকম 4টে জায়গায় সে কি করলো? মনে করো আরেকটা জায়গায়, এরকম জায়গায় সে কোথাও একটা ইনভেস্ট করলো। তো বেসিক্যালি এটাও একটা ইউজার, এটাও একটা ইউজার। তো কাকে সেন্ট্রালাইজড বলতে পারি আর কাকে ডিস্ট্রিবিউটেড বলতে পারি? 1 নম্বর ইউজার, 2 নম্বর ইউজার। 1 নম্বর নম্বর হবে ইউজারকে কি বলতে পারি? সেন্ট্রালাইজড না ডিস্ট্রিবিউটেড? স্যার সেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজড। কেন? কারণ তো স্যার ওটা এক জায়গায় পুরো ফিক্সড করে রেখেছে। হ্যাঁ, এই যে তার 1 কোটি টাকাটা সে কি করেছে? একটা ব্যাংকেই ফিক্স করে রেখে দিয়েছে, তাই না? আবার এখানে যে ইউজার 2 ছিল, সেও 1 কোটি টাকা জিতেছে, কিন্তু সেই টাকাটা কি করেছে ও? চারিদিকে ভেঙে চুরে রেখে দিয়েছে, তাই তো? আচ্ছা, যদি বলি সিকিউর কে? ইউজার 2 না ইউজার 1?
স্যার ইউজার 2 কারণ ও তো আলাদা আলাদা ভাবে রেখেছে। তাতে সুবিধাটা কি পেলো বা অসুবিধাই কি হলো বলো? স্যার যে কোনো একটা জায়গায় ক্র্যাশ হলে বাকিগুলো সেভ থাকবে। স্যার সুদের টাকাটা বেশি হবে স্যার। সুদের টাকাটা বেশি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা ভালো জিনিস বলেছে অঙ্কিতা, যে দেখা যাচ্ছে গোল্ড আজকে 20 লাখ টাকার গোল্ড কিনে রেখেছে, গোল্ড দেখা যাচ্ছে 10 বছর করে 20 লাখ টাকা 40 লাখ টাকা হয়ে গেছে, কিন্তু ব্যাংকে যেটা 20 লাখ টাকা রেখেছিল সেটা দেখা যাচ্ছে 23 লাখ টাকা হয়েছে। তাহলে কি দাম বেড়ে যেতে পারে, গোল্ডের দাম বেড়ে যেতে পারে, তাই না? ফলে এটা একটা সুবিধা হলো, একটা একটা জিনিস। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে কি, আরেকটা সুবিধা কে বলবে? মনে করো ওই ইন্দ্রজিৎ এইচডিএফসি ব্যাংকে না রেখে ওই যে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে রেখেছে, যে কোম্পানি কি বলছে, সেই কি একটা ডায়লগ আছে না অক্ষয় কুমারের, 25 দিন মে পয়সা ডাবল। মনে করে এমন একটা কোম্পানিতে রেখেছে, কি বলছে 25 দিনে টাকা ডবল হয়ে যাবে। ইন্দ্রজিৎ গিয়ে একেবারে চোখ বন্ধ করে 1 কোটি টাকা লাগিয়ে দিয়েছে সেই 25 দিনে, যে ব্যাংক বলছে 25 দিনে টাকা ডবল করে দেবে। তো 26 দিনের দিন যখন ইন্দ্রজিৎ গেছে, দেখছে ব্যাংকও নেই, ব্যাংকের বিল্ডিংও নেই, ব্যাংকের লোকও নেই, সব খালি, তাই তো? তাতে কি হলো, ইন্দ্রজিতের পুরো 1 কোটি টাকায় ডুবে গেল। আবার সেম কাজটা যদি পাপড়িও করতো, পাপড়িও মনে করো ওই একই কাজ করেছিল, সেই 25 দিনের পয়সা ডাবল সেই ব্যাংকে গিয়ে ও মাত্র 5 লাখ টাকা ইনভেস্ট করে দিয়েছিল, কিন্তু বাকিগুলো পোস্ট অফিস, ব্যাংক, গোল্ড বা মিউচুয়াল ফান্ড এর মধ্যে ইনভেস্ট করে রেখেছিল। তাতে কি হচ্ছে, ওর কত টাকা লস গেল? ওর এই 5 লাখ টাকাটা মাত্র লস গেল। আর ইন্দ্রজিতের কি হলো, পুরো 1 কোটি টাকাটাই লস গেল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে সেন্ট্রালাইজ ডেটা রাখার সমস্যা কি, ডেটাটা যদি কোনো ক্র্যাশ করে তাহলে পুরো ডেটা সার্ভারটাই নষ্ট হয়ে যাবে। ভালো করে বুঝতে হবে, বোঝা গেছে? তাহলে দেখো, এই যে ডেটাটা, এই যে ফিজিক্যাল লেভেলের ডেটাকে যদি আমি এক জায়গায় সেন্ট্রাল মানে একটা মেশিনেই যদি রেখে দিই, তাহলে সেই মেশিনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো ডেটাবেসটাই ক্র্যাশ করে যাবে। কিন্তু সেই ডেটাকে যদি আমি এরকম 4 জায়গায় কি 8 জায়গায় কি 10 জায়গায় যদি ভেঙে রাখি, অর্থাৎ ডিস্ট্রিবিউটেড ফর্মে রাখি, ডিস্ট্রিবিউটেড ফর্মে রাখি, তাহলে কি হবে, তাহলে ডেটাটা তুলনামূলক মাচ মোর দ্যান সিকিউর, যেটা আজকালকার দিনে বর্তমানে ওয়েব বেসড অ্যাপ্লিকেশনে করা হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি গেল হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ডেটাবেস আর্কিটেকচার। তো চলো এবার একটু আমরা টেক্সট বুক থেকে এগোই, আমি জাস্ট তোমাদের একটু কনসেপ্ট দিলাম। তো এই টেক্সট বুকে দেখবে এই ছবিটা অবশ্যই আছে, তাহলে দেখো ছবির এখানে দেখা যাচ্ছে, এখানে কি দেখিয়েছে, এই 3 টায়ার আর্কিটেকচারের মধ্যে প্রথম যেটা আছে প্রেজেন্টেশন লেয়ার, পরেরটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, আর লাস্টেরটা কি আছে, লাস্টেরটা হচ্ছে ডেটাবেস লেয়ার। তো তোমরা চাইলে এই ছবিটাও আঁকতে পারো যদি আসে পরীক্ষায়, আর সব থেকে বেস্ট হবে এই ছবিটা যদি আঁকো, এটা হচ্ছে সব থেকে প্রমিনেন্ট ছবি, যেটা অরিজিনালি বইয়ের, এটা হচ্ছে মেন স্ট্রাকচার, বোঝা গেছে, যেটা আমি তোমাদেরকে স্ক্রিনশট বা তুলে রাখতে বলেছিলাম, সেই ছবিটা আঁকলেও চলবে। তো প্রেজেন্টেশন লেয়ার কি জিনিস, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এটাকে আর বলার দরকার নেই। অর্থাৎ প্রেজেন্টেশন মানে কি, আগেই বলেছিলাম, ইউজাররা যেভাবে ডেটাটা দেখবে সেটাই হচ্ছে প্রেজেন্টেশন। অর্থাৎ কি, এই স্তরটা কোথায় কাজ করে, মোবাইল অ্যাপস, অর্থাৎ অ্যাপস ওপেন হলে ঠিক যেরকম দেখবে, বা ডেস্কটপ, তুমি যখন মোবাইল খুলবে বা কম্পিউটার খুলবে বা ওয়েব ব্রাউজার খুলবে, অ্যাপ্লিকেশনটা যেরকম ভাবে রিপ্রেজেন্ট হয় সেটাকেই বলা হচ্ছে কি প্রেজেন্টেশন লেয়ার, অর্থাৎ উপস্থাপন করা হয় ডেটাকে, এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তারপরে কি আসছে, নেক্সট নাম্বার কি ছিল, অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন মানে কি, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কি এইটির মধ্যবর্তী স্তর, অর্থাৎ কি ডেটা উপস্থাপনা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট এর মধ্যস্থতাকারী। অর্থাৎ এই যে ছবিটা আবার দেখো, এখানে কি আছে, ডেটাবেস সার্ভার আছে, আর এখানে আছে কি ইউজার আছে। এই ইউজার আর ডেটাবেস সার্ভার, ইউজার, এই যে আমাদের ইউজার, এই আমাদের ইউজার, আর এই হচ্ছে ডেটাবেস সার্ভার। তো এদের দুজনের মধ্যে মধ্যস্থকারী হিসেবে কে কাজ করে, আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এটা এর কাজই হচ্ছে সার্ভারের সঙ্গে ক্লায়েন্টের মধ্যস্থকারী, অর্থাৎ মানে ব্রিজের ন্যায় কাজ করছে। এটাকে কি করছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করছে। এই অ্যাপ্লিকেশন লেয়ারকে, যেটাকে আমাদের ক্লায়েন্ট ও ডেটাবেসের মধ্যে সংগঠিত বা সংগঠন করছে। তারপরে নাম্বার 3 কে ছিল, ডেটাবেস লেয়ার। লাস্ট যে স্ট্রাকচার যেটা ছিল ডেটাবেস লেয়ার, এই ডেটাবেস লেয়ারে কি কাজ হয়, জেনারেলি ডেটা সংরক্ষণ, পুনরুদ্ধার বা ম্যানিপুলেট, এই কাজগুলো করার জন্য। অর্থাৎ এই কাজগুলো মানে কি, যে কোনো ডেটাকে ইনসার্ট করা,
আপডেট করা বা সেই ডেটাকে ডিলিট করা। এই কাজগুলো করার জন্য কি প্রয়োজন? আমাকে প্রয়োজন হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট স্তর, অর্থাৎ ম্যানেজ করতে পারি যে স্তরে, যেটা জেনারেলি কারা করে এই ম্যানেজের কাজটা? এই ম্যানেজের কাজটা করে জেনারেলি অ্যাডমিনরা, যে কোনো অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর, তারাই এই কাজটা করতে পারে। অর্থাৎ এখানে কি করে? এদের মূল কাজই হলো ডেটার নিরাপদ সংরক্ষণ, অর্থাৎ যাতে ডেটাটা সুরক্ষিত থাকে, ডেটাকে যাতে সহজে পুনরুদ্ধার করা যেতে পারে এবং তাকে যাতে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। এটাই হচ্ছে কার? ডেটাবেস লেয়ারের বেসিক্যালি কাজ। তো এই ডেটাবেস লেয়ারের বেসিক্যালি কিছু সুবিধা আছে। এই সুবিধাগুলো কি কি? চলো একটু কুইক রিভিউ দিয়ে দিই। প্রথমে বলেছে স্কেলেবিলিটি। এই ডেটাবেস লেয়ার ব্যবহারের ফলে কি হচ্ছে? স্কেলেবিলিটি বাড়ছে। কি জিনিস ডেটা স্কেলেবিলিটি? বলছে 3টি স্তরের বিভাজনের ফলে প্রতিটি স্তরকে আলাদা আলাদাভাবে স্কেলে ভাগ করার সুযোগ দেয়। ভাগ করা মানে কি? অর্থাৎ প্রত্যেকটার মধ্যে কি করতে পারছি? পার্টিশন করতে পারছি। এই পার্টিশন করার ক্ষমতা দিচ্ছে বলেই এটাকে বলা হচ্ছে স্কেলেবিলিটি। অর্থাৎ বিষয়টা এমন নয় যে তোমাকে গেলে সমস্তটাই তোমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি চাইলে পার্টিশন পার্ট করে তুমি জিনিসটাকে কি করতে পারছো? ডেটাটাকে তুমি কাজ করতে পারছো। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে স্কেলেবিলিটি। অর্থাৎ পুরো ডেটাকে তোমাকে সবসময় নিয়ে কাজ করতে হবে না। তুমি যতটুকু চাইছো তুমি ততটুকু নিয়েই কাজ করতে পারবে। এটাই বলা হচ্ছে ডেটাবেসের স্কেলেবিলিটি। নেক্সট কি বলেছে? নমনীয়তা। নমনীয়তা মানে কি? এখানে নমনীয়তা মানে নরম না, এখানে নমনীয়তা মানে ফ্লেক্সিবিলিটি। বোঝা গেছে? বলছে যেহেতু লেয়ার আর্কিটেকচার সিস্টেমে প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে সংযুক্ত, তাই আমরা অন্য স্তরকে ব্যাহত না করে যে কোনো স্তর পরিবর্তন বা আপডেট করতে পারি। অর্থাৎ বিষয়টা হচ্ছে আমি যখন কোনো ডেটাকে ঢুকছি, আমি যখন আমার ডেটা, মনে করো ফেসবুকে গিয়ে তুমি যদি তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করো, কি তুমি তোমার অ্যাড্রেস চেঞ্জ করো, তাতে কি বাকি যে ইউজার তাদের কি কোনো এফেক্ট পড়ে? তাতে কি মনে হয় পড়ে কি? পড়ে না। ফলে কি হচ্ছে? তুমি বাকিদেরকে কোনো হ্যাম্পারিং করছো না। তাহলে কি হচ্ছে? প্রত্যেকটা লেয়ারে যখন যে কোনো ইউজার যখন যাই কাজ করুক না কেন, তার ইম্প্যাক্ট যেন আরেকজন ইউজারের উপরে না পড়ে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে নমনীয়তা। অর্থাৎ আমি হয় না মাঝে মাঝে দেখবে মাধ্যমিকের রেজাল্ট, এইচএস এর রেজাল্ট, এই যে যেসব লোকাল ওয়েবসাইট হয়, এইসব ওয়েবসাইটে কি হয়? যে হঠাৎ করে রেজাল্ট দিয়েছে সকাল 10টায়, সবাই একসঙ্গে হামলে পড়েছে ওয়েবসাইটে। কিন্তু দেখা যাচ্ছে ওয়েবসাইটে এত চাপ, যার জন্য ওয়েবসাইট ঘুমিয়ে মানে একেবারে ওয়েবসাইট ঝুলে গেছে, অর্থাৎ ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে। তার মানে কি বলতে চাইছে? অর্থাৎ ওয়েবসাইটের নমনীয়তা নেই, মানে ফ্লেক্সিবিলিটি নেই। অর্থাৎ যখনই ওয়ার্কলোড বেড়ে গেছে ইউজার ডেটাবেস, তখন আর ডেটা সাপ্লাই করতে পারছে না। কিন্তু ফেসবুকে দেখো কোটি কোটি ইউজাররা কি করছে? কোটি কোটি ইউজাররা একসঙ্গে ডেটাবেস অ্যাক্সেস করছে, মানে ফেসবুক অ্যাক্সেস করছে, ইনস্টাগ্রাম দেখছে, ইউটিউব দেখছে, গুগল দেখছে। তাহলে হই তার জন্য কি বাকিদেরকে কোনো রকম প্রবলেম ফেস করতে হচ্ছে? বা তারা কি দেখছে যে না হ্যাং করে যাচ্ছে ওয়েবসাইটে, এত চাপ? হচ্ছে না। অর্থাৎ ডেটাবেসে ফ্লেক্সিবিলিটি করা আছে। যত কোটি ইউজার আসুক না কেন, তাতে যাতে ডেটাবেস যাতে কোনো রকম তাতে হ্যাম্পার না হয়, এটাকেই বলেছে নমনীয়তা। নাম্বার 3 কি পয়েন্ট বলেছে? নিরাপত্তা। নিরাপত্তা মানে সিকিউরিটি। অর্থাৎ এখানে কি করছে? আগেই বললাম ডেটাবেসের এই যে ছবিটার দিকে যদি লক্ষ্য করলে দেখাই যাবে যে এখানে কি করা হয়েছে? এই যে ইউজার মানে ব্যবহারকারীরা ডিরেক্টলি ডেটাবেসের সার্ভারকে অ্যাক্সেস করতেই দেয় না। কারণ মাঝখানে কাকে রেখেছে? মাঝখানে অ্যাপ্লিকেশন লেয়ারকে রেখে দিয়েছে। এটা কেন রেখেছে? যাতে ইউজাররা জানতেই না পারে যে তার ডেটাটা অরিজিনালি কোথায় রাখা আছে। অর্থাৎ এটা সুরক্ষা প্রদান করা হচ্ছে। অর্থাৎ ধরো তোমরা তুমি আমি আমরা সকলেই কম বেশি মনে করো গুগল অ্যাক্সেস করি। গুগল ড্রাইভ রাখি না? গুগল ড্রাইভে দেখবে আমাদের কন্ট্যাক্ট, আমাদের ছবি-টবি অনেক কিছু আমরা স্টোর করে রাখি গুগল ড্রাইভে, বা ক্লাউড মেমোরি যেটাকে আমরা বলি। তো আমরা তো আমাদের ডেটা স্টোর করে রাখছি, কিন্তু অরিজিনালি সেই ডেটাকে গুগল কোথায় সঞ্চয় করছে আমাদেরকে গুগল জানায় যে দেখুন স্যার ম্যাডাম বা স্যার, আপনার ডেটাটা আপনি আপলোড করেছেন, আমি কিন্তু এটা আমাদের আমেরিকার সার্ভারে রাখলাম, কি আমাদের এটা ফ্রান্সের সার্ভারে রাখলাম, কি এটা আপনার ব্যাঙ্গালোরের সার্ভারে রাখলাম। বলে আমাদেরকে? বলে দেয় আমার ডেটাটা কোথায় আছে? না, বলে না। কিন্তু কি দেয়? এইটুকুনি পারমিশন দেয়, বলছে এন্ড টু এন্ড এনক্রিপশন, মানে আপনার আর আমার মাঝখানে আর কেউ ডেটা কি
ডেটা দেখতে পারবে না, এইটুকুনি অথরিটি দিচ্ছে। কিন্তু ডেটাটা সঞ্চয় কোথায় করছে? এই যে আমরা প্রতি মুহূর্তে গুগল হোয়াটসঅ্যাপে কত ডেটা আপলোড করি, তো এইগুলো কোথায় স্টোর হয়? হোয়াটসঅ্যাপের তো একটা, তারও তো হোয়াটসঅ্যাপের ডেটা কোথায় স্টোর করি জেনারেলি জানো নিশ্চয়ই, সেটাও কিন্তু গুগলের ড্রাইভেই কিন্তু অ্যাক্সেস হয়। বোঝা গেল? গুগলের ড্রাইভে গিয়ে অ্যাক্সেস হয়। তাহলে সেই ডেটাগুলো গুগল যে কোন কম্পিউটারে রাখছে, সেটা ফিজিক্যালি অরিজিনালি বাস্তবে যেটা গিয়ে কোথাও তো গিয়ে একটা কোনো একটা কম্পিউটারে বা হার্ড ডিস্কে গিয়ে স্টোর হতে হবে। সেই হার্ড ডিস্কটা যে কোথায় আছে, সেটা ভারতে আছে নাকি ভারতের বাইরে আছে, সেটা কি আমাদেরকে বলে? সেই ইনফরমেশন কিন্তু আমাদেরকে দেয় না। কিন্তু গুগল এটা বলে আপনার যখনই লাগবে, অর্থাৎ যখনই লাগবে মানে কি, বিষয়টা হচ্ছে 24/7, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন আপনাকে পরিষেবা দেবো। আপনি যখনই ডেটা চাইবেন তখনই সেই ডেটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু ডেটাকে কোথায় রাখছি সেটা কিন্তু বলবে না। যেমন তুমি যদি ব্যাংকে গিয়ে 1 কোটি টাকা রেখে দিয়ে আসো, ব্যাংক ওই টাকাটা কোথায় রাখছে, কোন লকারে রাখছে তোমাকে বলবে? বলবে না। ব্যাংকে তো বলবে না। কেন বলবে না? অল ফর সিকিউরিটি রিজন। ফর সিকিউরিটি রিজন। তুমি ধরো তোমার বাড়িতে একটা দামি জুয়েলারি কিনে আনলে 30 লাখ টাকা দিয়ে, তা সেই জুয়েলারিটা তুমি তোমার কোন আলমারির মধ্যে, কোন লকারের মধ্যে রাখছো, তুমি কি বলবে কাউকে? তুমি যদি বলো, কারণ সেই ইনফরমেশনটা কোথায় চলে যাবে, আর পরের দিন যে ডাকাত হামলা করতে চলে আসবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তার মানে কি হচ্ছে, আমরা যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস, তাই সেটাকে আমরা কি করছি, আমরা পাবলিকলি বলছি না। কেন? যাতে আমার সোর্সটা অর্থাৎ উৎসটা কি থাকে, প্রোটেক্টেড থাকে। তাহলে এটাকেই বলা হচ্ছে ডেটার হচ্ছে নিরাপত্তা। আর তারপরে কি বলেছে, ডেটার উন্নত ক্ষমতা সম্পন্ন। উন্নত ক্ষমতা মানে কি? উন্নত ক্ষমতা মানে বলছে যে স্তরযুক্ত পদ্ধতির ফলে 3টি স্তরকে নির্দিষ্ট ফাংশনের জন্য আমরা কি করতে পারি, অপটিমাইজ করে। অপটিমাইজ মানে কি, অ্যাকচুয়ালি অপটিমাইজের হচ্ছে ভালো টার্মস, মানে এটাকে আরেকটু ভাবে বলতে পারে কাস্টমাইজ। কাস্টমাইজ বা অপটিমাইজ মানে কি, যে যেমন চাইছে তাকে ঠিক সেরকম ফরম্যাটেই রিপ্রেজেন্ট করা। যেমন একটা উদাহরণ দিই, অপটিমাইজ মানে কি, মনে করো প্রত্যেকেই আমরা হোয়াটসঅ্যাপ খুলি, কেউ হোয়াটসঅ্যাপের থিম কেউ ব্ল্যাক করে রেখেছে, কেউ হোয়াইট থিম করে রেখেছে, কেউ তার হয়তো পেছনে একটা নিজের মতন ব্যাকগ্রাউন্ড লাগিয়ে রেখেছে। তাহলে একই হোয়াটসঅ্যাপ, কিন্তু সবার ক্ষেত্রে কি হচ্ছে, আলাদা আলাদা ভিউ দেখাচ্ছে না? অর্থাৎ এই যে আলাদা আলাদা ভাবে ভিউ প্রদর্শন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি অপটিমাইজ করা। অর্থাৎ যে যেরকম ফরম্যাট দেখতে চাইছে, যে যে রকম স্টাইলে দেখতে চাইছে, তাকে সেই রকম ফরম্যাটে বা সেই রকম স্টাইলে রিপ্রেজেন্ট করা, এটাকেই বলা হচ্ছে কি অপটিমাইজ করা। এবং এই অপটিমাইজেশন কার রেসপেক্টে হয়, ইউজার টু ইউজার লেভেলে। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে কাস্টমাইজ করা। বোঝা গেল? তো এই জিনিসগুলো কে করছে, আমাদের এই 3 টায়ার আর্কিটেকচার আমাদেরকে এই সুবিধাগুলো প্রদান করছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু ভালো করে সকলে কিন্তু পড়বে। আর এবং তার সঙ্গে ছবিটা। তো নেক্সট টপিক আমরা আজকে শুরু করছি, যেটাকে বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি, কেউ একজন বলবে এর মানে কি? ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে কি বুঝি? স্যার তথ্যের স্বাধীনতা। তথ্যের স্বাধীনতা। তথ্যের স্বাধীনতা, ভেরি গুড। আচ্ছা, তা তথ্যের আবার কি স্বাধীনতা হতে পারে বলো? তোমাদের কি মনে হয় তথ্যের কি, তথ্য কি ইংরেজরা এসে তথ্যকে কি সেই গোলাম বানিয়ে রেখেছিল যে তারা স্বাধীন হতে হবে? স্যার মানে সমস্ত প্রোগ্রাম থেকে স্বাধীন থাকে। আচ্ছা, সমস্ত প্রোগ্রাম থেকে স্বাধীন থাকে। আচ্ছা চলো তাই, আচ্ছা হোক। আর বাকি কেউ কি মনে হয় ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে তোমাদের কি ধারণা, তাই আগে একটু শুনি, তারপরে আমরা তো কনসেপ্ট ক্লিয়ার করবোই। বলো, তোমাদের কি ধারণা ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে তোমরা কি বোঝো? যা বোঝো তাই বলো, ভুল হোক ঠিক হোক সেটা তো পরের কথা। ডেটাকে সিকিউর রাখা যাতে ডেটা মানে ক্রাশ না করে বা কিছু না হয়। আচ্ছা, ওকে, চলো নিলাম। আর বাকি কেউ, তোমাদের কি মনে হয় ডেটা ইন্ডিপেন্ডেন্স শব্দের মানে তোমরা কি বোঝো? বলো। আছো নাকি বাকিরা? আমি তো দেখতে পাচ্ছি না কে জন মানে কে কে এই মুহূর্তে আছে, আমি তো তাদেরকে দেখতেও পাচ্ছি না।
আজকে তো রেসপন্স খুব একটা সবাই তো পাচ্ছে না সবার কাছ থেকে রেসপন্স। বলো বাকিরা বলো, বিদিশা, দিশা, ইন্দ্রজিৎ তো বলছে, নেহা, পাপড়ি, প্রমিতি, সায়ন, বলো না স্যার, বুঝতে পারছি না ডেটা ইন্ডিপেন্ডেন্ট মানে ওটা কি। আচ্ছা কি জিনিস, ওকে ওকে ঠিক আছে। তো বাকিরা একটু ট্রাই করো, ঠিক হোক ভুল হোক সেসব তর্কে যাচ্ছে না, কি জিনিস কি মনে হয় তোমাদের ধারণা কি? আচ্ছা কেউ ট্রাই করবে? ডেটা ইন্ডিপেন্ডেন্স বলতে তোমরা কি মানে বুঝছো বা জানো? আচ্ছা এই ডেটা ছেড়ে দাও, আচ্ছা এখান থেকে ডেটা শব্দটাই আমরা সরিয়ে দিলাম, ইন্ডিপেন্ডেন্স শব্দের মানে কি আগে সেটা বলো তা, ছেড়ে দাও, ডেটা বাদ দাও। স্বাধীনতা। আচ্ছা কাকে স্বাধীনতা বলে স্বাধীনতা বলতে কি বুঝি বলো? মানে স্যার ওই ডেটাটা নিজস্ব ভাবে থাকতে পারে। আচ্ছা আচ্ছা আমি তো বললাম তুমি ডেটা ছেড়ে দাও না, শুধু স্বাধীনতা বলো, তারপরে ডেটার বিষয়ে আসছি, ডেটার স্বাধীনতা তো পরে আসছে। তুমি বলো জেনারেলি আমাদের কাছে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? কোনো কিছু মানে নিজ থাকা, আরেকবার একবার শুনতে পারলাম না, কথা কেটে গেল। মানে কোনো কিছু নিজের অধীনে থাকা, মানে সেটা ডেটা হোক বা কিছু, মানে আচ্ছা নিজের কাছে আর কি, নিজের অ্যাক্সেসিবিলিটিটার কথা বলছি। আচ্ছা অ্যাক্সেসিবিলিটি, আচ্ছা ভেরি গুড, ওকে একটা পয়েন্ট দিলাম, ওকে ঠিকঠাক। আর বাকিরা বলো, ভালো পয়েন্ট বলেছো বিদিশা, অবশ্যই ভালো পয়েন্ট বলেছো যে এটা একটা ইন্ডিপেন্ডেন্সের পার্ট, একদম ভেরি গুড। আর আমরা ডেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমরা সাধারণ আমাদের সাধারণ মানুষের ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমরা আলোচনা করছি। ইন্ডিপেন্ডেন্স মানে কি আগে এটা বুঝলে ডেটা ইন্ডিপেন্ডেন্স বুঝে যাবা। স্যার কোনো ডেটা মানে ডেটাটা কারোর সাথে সম্পর্কযুক্ত থাকে না। ডেটাটা কারোর সঙ্গে সম্পর্কযুক্ত থাকে না, আচ্ছা চলো নিলাম, কিছুটা ঠিক, পার্শিয়ালি কিছুটা কাছাকাছি গেছো। আর স্যার কোনো কিছুর ওপর ডেটাটা নির্ভরশীল নয়। কোনো কিছুর উপর ডেটাটা ইন্ডিপেন্ডেন্ট মানে আচ্ছা ডিপেন্ডেন্সি নয়, তাই তো? ওকে আর হ্যাঁ একদম এটাও ঠিকঠাক, ওকে ফাইন। আর আর কেউ ট্রাই করো। আচ্ছা তো দেখো, বিষয়টা হচ্ছে স্বাধীন মানে হচ্ছে আমরা কি বলতে পারি, স্বাধীন মানে হচ্ছে আমি স্বাধীন, আচ্ছা আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তা সেটাকে আর স্বাধীন হওয়া বলে কিনা আমি আগে বোঝাবো আমাকে। মনে করো আমি আজকে স্বাধীন, মনে করো সবাই স্বাধীন তাই তো, স্বাধীন মানে কি? স্বাধীন মানে কেউ কারুকে কোনোভাবে হ্যাম্পার করবে না, আমি যা খুশি করতে পারি। এবার এই যা খুশি করতে পারি মানে আজকে আমার মনে হলো যা খুশি করতে পারি বলে আমি গিয়ে রাস্তায় গিয়ে রাস্তার সিস্টেম মানে মনে করে যেখানে রাস্তা ছিল রাস্তাটাকে আমি নষ্ট করে দিলাম, আমি রাস্তাটাকে নষ্ট করে দিলাম, সেটা আমি কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে বা সেই মাটি খুঁড়ে রেখে দিলাম রাস্তাটাকে, আমার ইচ্ছা হয়েছে আমি করেছি। তো এটাকে কি স্বাধীনতার মধ্যে পড়তে পড়তে পারে এটা? বা রাস্তায় একটা গর্ত করে রেখে দিয়েছি, একদমই না। কেন না? বলো কেন না? স্যার এই রাস্তায় তো সবার অধিকার আছে স্যার। এক্স্যাক্টলি এইটাই বলতে চাইছি, ঠিকঠাকই ধরেছো, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স মানে কি আমি স্বাধীনতা, আমি স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতা কতক্ষণ স্বাধীনতা, যখন আমার অ্যাক্টিভিটিতে আরেকজনের ওপরে যাতে তার কোনো ক্ষতি না প্রভাব হয়। না পড়ে, প্রভাব না পড়ে, ঠিক আছে, ততক্ষণই আমি স্বাধীন। কিন্তু আমার কোনো অ্যাক্টিভিটিতে হ্যাঁ আমি গিয়ে আহ, মানে গিয়ে আমি 50টা গাছ লাগালাম, 100% এটা পরিবেশের জন্য ভালো, সকলের জন্য ভালো, অবশ্যই ভালো। কিন্তু তুমি একই কাজ করছো, তুমি গিয়ে বিভিন্ন রকম দেখা যাচ্ছে যেটা পরিবেশের জন্য বেশি ক্ষতিকারক তুমি একটা কাজ করছো, তুমি বলবে কি আমি তো স্বাধীন স্যার, আমি যা খুশি করতে পারি। কিন্তু স্বাধীনতার সঙ্গেও যা খুশি করতেই পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু সেই স্বাধীনতার তুমি তোমার ইন্ডিপেন্ডেন্সটার জন্য যাতে সেই ইন্ডিপেন্ডেন্সের জন্য যাতে অন্য কারোর উপরে কোনো রকম এফেক্ট না পড়ে, হ্যাম্পার না হয়, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে ডেটাবেসের স্বাধীনতাও ঠিক একই জিনিসই কাজ করছে, অর্থাৎ ডেটাবেসের স্বাধীনতা কি, চলো চলো একটুখানি পড়ি, পড়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি।
তো দেখো, ডেটাবেসের স্বাধীনতা মানে আগে একটু বলছে ডেটা ইন্ডিপেন্ডেন্স হলো ডিবিএমএস এর একটি বৈশিষ্ট্য, যার মাধ্যমে আমরা ডেটাবেস সিস্টেমে এক স্তরের ডেটা স্কিমা পরিবর্তন করতে পারি। পরবর্তী উচ্চ স্তরের সেই স্কিমা পরিবর্তন না করেই। মানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো একজন ইউজার, আচ্ছা একটু ক্লিয়ার করি, তাহলে একটা অ্যাপ্লিকেশন দিলে বুঝতে পারবে। এই যে এই একজন ইউজার, ঠিক আছে, এই একজন ইউজার, সে কি করছে, ডেটাবেস থেকে ডেটা নিচ্ছে। এটা হচ্ছে আমাদের ডেটাবেস, ঠিক আছে। কিসের ডেটাবেস? মনে করো এটা আমাদের হোয়াটসঅ্যাপের ডেটাবেস, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপের ডেটা। এই হোয়াটসঅ্যাপের ডেটাকে অ্যাক্সেস করি কার সাহায্যে? মাঝখানে কি আছে ইউজারের সঙ্গে? ডেটাবেসের মধ্যে কে থাকে? অ্যাপ্লিকেশন আছে বা অ্যাপস আছে, থাকে তো? বলো, এটা হচ্ছে আমাদের অ্যাপস, আর এটা হচ্ছে ইউজার, আর এটা হচ্ছে ডেটাবেস। কার ডেটাবেস? হোয়াটসঅ্যাপের ডেটাবেস। আচ্ছা, এখন এই যে হোয়াটসঅ্যাপ যখন, এই যে অ্যাপ্লিকেশনটা যখন সেই ইউজার যখন খুলছে, তার সামনে যে স্ক্রিনটা আসছে, ইউজার যদি মনে করে আমি আমার স্ক্রিনটাকে আমার মতন ভাবে কাস্টমাইজ করব, কি করব? আমি আমার মতো কাস্টমাইজ করব, তাতে বাকি যে ইউজাররা ছিল, বাকি যা ইউজার, তারাও কি করছে? তারাও তো হোয়াটসঅ্যাপের ডেটাবেসকে অ্যাক্সেস করছে তো। এই ইউজার যদি তার মোবাইলে গিয়ে যদি কোনো সেটিংসে গিয়ে কোনো যদি তার ইচ্ছা অনুযায়ী যদি যেরকম থিম বা যেরকম লেখার স্টাইল পরিবর্তন করবে, তার এফেক্ট কি বাকি ইউজারদের উপরে পড়বে কি পড়বে না? কি মনে হয়? স্যার আবার বলুন। এখানে ইউজার 1 আছে, ইউজার 2 আছে, ইউজার 3 আছে, ইউজার 4 আছে, ঠিক আছে। ইউজার 1 সে তার হোয়াটসঅ্যাপে গিয়ে সে কি করলো, তার থিম চেঞ্জ করে নিল। ইন জেনারেলি আমাদের হোয়াটসঅ্যাপ কি থিম প্রোভাইড করে? হোয়াইট স্ক্রিন। ইন জেনারেলি সে কি করলো, ব্ল্যাক থিম অ্যাপ্লাই করলো তার অ্যাপ্লিকেশনে গিয়ে, তার মোবাইলে গিয়ে। তাতে কি বাকি যারা ছিল, বাকি যারা ইউজার, যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছিল, তাদেরও যে হোয়াটসঅ্যাপের যে ফোনটা আছে, তাদের কাছেও কি, তাদের ফোনের হোয়াটসঅ্যাপও কি ব্ল্যাক থিম হয়ে যাবে? না, যাদের কাছে না স্যার, যা ছিল তাই থাকবে? না স্যার, তাদের কাছে যা কোনো ছিল তাই থাকবে থাকবে। না, মানে যা যা ছিল তাই ছিল থাকবে। তাই থাকবে। আচ্ছা, এই কেন থাকলো? এই যে যা ছিল তাই থাকছে, তার মানে কি হচ্ছে, তাহলে একজন ইউজার সে যখন তার ডেটার উপরে হ্যাম্পারিং করলো, তাতে কিন্তু বাকি ডেটাবেসের, বাকি অ্যাপ্লিকেশন, সেম ডেটাবেসেরই বাকি অ্যাপ্লিকেশনের উপরে কি তার কোনো এফেক্ট পড়লো? না স্যার। পড়লো না, তাই তো। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। শুধু এটাকে বলা যায় না, আরো অনেক কারণ আছে, তবে এটা একটা পার্ট, এটা একটা কারণ। অর্থাৎ কি হচ্ছে, কেউ কোনো ডেটাবেসের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নেই, সবাই ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রত্যেকেরই ব্যক্তিগত স্তরে স্বাধীনতা আছে। কেউ যদি ব্যক্তিগত স্তরে কোনো ডেটাকে যদি কাস্টমাইজ করে, তাহলে তার এফেক্ট অন্য কোনো ইউজারের উপরে পড়বে না। বুঝতে পারলাম? বলো, কনসেপ্ট ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বলো, এই কনসেপ্ট কে ক্লিয়ার হয়েছে? ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। ওকে, চলো তাহলে এইবার যদি এইটুকুনি যদি বোঝা থাকে, ঠিক আছে, এটা বেসিক্যালি কিছুই নেই। তাহলে এবার আমরা যে ছবিটা দেখে দেখি, ছবিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ছবিটাকে ভালো করে বুঝতে পারলেই হবে। তো দেখো, ডেটাবেস স্কিমাতে আমি একটু ডেফিনেশনটা পড়ে দিচ্ছি। ডেটাবেস স্কিমা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে বলছে যে একটি ডেটাবেস স্কিমা হলো ডেটাবেসের টেবিল, ডেটাবেসের যে ডেটা টেবিল বা ক্ষেত্র বা ডেটা টাইপ কিভাবে সংগঠিত হবে, মানে কিভাবে তৈরি হবে, তার একটি নকশা। মানে কি নকশা? মানে কি একটা ডায়াগ্রাম বলতে পারি। অর্থাৎ এটাকে কি বলা যেতে পারে, এক কথা এটাকে বলা যেতে পারে ব্লুপ্রিন্ট। এটা কি, এটা একটা ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে কি,
একটা নকশা, সোজা কথা হচ্ছে নকশা। যেমন বাড়ি তৈরির আগে যেমন কি করি আমরা, বাড়িটাকে কি ডিজাইন করি না খাতায় কলমে, তারপরে তো বাড়িতে হাত দিই। তো বাড়িতে যেটা খাতায় কলমে হাত করছি, বা তোমারই অনেকে যারা ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ারের কাছ থেকে কি করে, ইঞ্জিনিয়ার বাড়িটা খুব সুন্দর করে স্ট্রাকচারটা ডিজাইন করে দেয়, বেডরুম কোথায় হবে, ব্যালকনি কোথায় হবে, ড্রয়িং রুম কোথায় হবে, কতগুলো ব্যালকনি বের করবে, কতগুলো তোমার ডোর হবে, সমস্ত কিছু আর্কিটেকচার তোমাকে একদম সুন্দরভাবে কি করে দিল, সাজিয়ে গুছিয়ে ডিজাইন করে দিল। অর্থাৎ এটাকে বলা হয় কি, ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে বলা হয়েছে বাড়ির ব্লুপ্রিন্ট। অর্থাৎ সেই অনুযায়ী কি হবে, সেই নকশা অনুযায়ী কি হবে, বাড়ির ডিজাইন তৈরি হবে। ঠিক সেরকমই ডেটাবেসেরও কি তৈরি হয়, ডেটাবেসেরও স্ট্রাকচারের একটা ব্লুপ্রিন্ট থাকে, বা যেটাকে বলা হয় কি নকশা। যে নকশা অনুযায়ী কি হবে, ডেটাবেস তৈরি হতে পারবে। বুঝে গেছে? অর্থাৎ সেই ডেটাবেসে কি থাকতে হবে, অবশ্যই ডেটা স্বাধীনতা বা ইন্ডিপেন্ডেন্স এর মাধ্যমে আমরা কি করতে পারি, এমন একটা পরিবেশ তৈরি করতে পারি যেখানে ডেটা সমস্ত প্রোগ্রাম থেকে স্বাধীন থাকবে। সমস্ত প্রোগ্রাম থেকে স্বাধীন মানে কি, সমস্ত প্রোগ্রাম থেকে স্বাধীন মানে হচ্ছে কোনো একজন, ওই যে আগেই বললাম, কোনো একজন ইউজার সে যদি তার অ্যাপ্লিকেশনের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে, সেই ইম্প্যাক্ট যেন অরিজিনাল সার্ভারের উপরে না আসে। অর্থাৎ সেটা যেন তার শুধু তার অ্যাপ্লিকেশনের উপরেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ তার ইম্প্যাক্ট যেন অরিজিনাল সার্ভারের মধ্যে না পড়ে। অর্থাৎ কিরকম, ধরো এই যে ইউজার ভিউ মানে কি, এই যে এখানে আছে, এখানে একজন ইউজার আছে, এখানে একজন ইউজার আছে, সে যেভাবে স্ক্রিনটা দেখছে, অর্থাৎ সে যেভাবে ভিউ করছে, এখানে আরেকজন ইউজার আছে, এখানে আরেকজন ইউজার আছে। তো তিনজনের ভিউ তিন রকম আছে, তিনজনের ভিউ তিন রকম আছে। এই তিনজনের ভিউ তিন রকম, এটাকে কে ডিসাইড করছে, আগেও আমি বলেছিলাম, আগে ছবিতে বলেছিলাম, এটাকে কনসেপচুয়াল লেভেল। কনসেপচুয়াল মানেই হতে এটাকে বলা হচ্ছে লজিক্যাল ডেটা, লজিক্যালি ডেটা। অর্থাৎ লজিক্যালি কি ডিসাইড করছে, যে ইউজার যেমন ধরনের স্ক্রিন বা যেমন ধরনের যেভাবে ডেটাকে রিপ্রেজেন্ট দেখতে চাইছে, তাকে ঠিক সেইভাবেই ডেটাটাকে প্রদর্শন করানো। অর্থাৎ এটাকেই বলা হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল অর্থাৎ লজিক্যাল মানে কি, বাস্তবে পরিবর্তন হচ্ছে না, ভার্চুয়ালি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ তোমার সামনে একটা কি করা হচ্ছে, একটা মানে কাল্পনিক ভাবে তোমাকে ডেটাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু অরিজিনালি ডেটাটা আছে কোথায়, অরিজিনালি ডেটাটা কিন্তু ডেটাবেসে আছে, যেটা কিন্তু বাস্তবে ফিজিক্যালি আছে। ফিজিক্যালি ডেটাটাকে কিন্তু হ্যাম্পার করা হচ্ছে না, কি করা হচ্ছে, কনসেপচুয়াল লেভেলে গিয়ে ডেটাটাকে কি করা হচ্ছে, যে ইউজার যেমন দেখতে চাইছে সেই ইউজারকে ঠিক তেমন ভাবেই ডেটাটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু বাস্তবের ডেটাবেসের সঙ্গে তার সেই ডেটাবেসের কিন্তু কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে ইউজার যদি কোনো পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা শুধু কোথায় হবে, এই কাস্টমাইজ মানে এই কনসেপচুয়াল লেভেলেই সে তার পরিবর্তন হবে। সেটা কিন্তু বাস্তব ডেটাবেসে গিয়ে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট পড়বে না। অর্থাৎ এই যে কাজটা হচ্ছে, এই কাজটাকেই বলা হচ্ছে লজিক্যাল ডেটা, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি, লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে কি, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন, ডেটা মানে তথ্য, লজিক্যালি মানে কি, এটা হচ্ছে কাল্পনিক ভাবে ডেটাকে কি করা হচ্ছে, আমরা ডেটাকে স্বাধীন রাখছি। এটাকেই হচ্ছে আমাদের কনসেপচুয়াল লেভেল কাজ। আর একটাকে বলা হচ্ছে ইন্টারনাল লেভেল। ইন্টারনাল মানে কি, ইন্টারনাল লেভেল মানে হচ্ছে, এই ইন্টারনাল লেভেলটা পরে হচ্ছে আমাদের ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্সের। এই ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কি, ফিজিক্যাল মধ্যে কি বোঝাই, ফিজিক্যাল মানে হচ্ছে ডেটাটা অরিজিনালি ডেটাবেসের কোথায় গিয়ে স্টোর হবে সেটা কে ডিসাইড করবে, সেটা ডিসাইড করার ক্ষমতা কার, ডেটা বেসের অ্যাডমিনিস্ট্রেটরের। মনে করো ইউজার ওয়ান কোন একটা ডেটা রাখলো, সেই ডেটাটা গিয়ে অরিজিনালি ডেটাবেসের কোন সার্ভারে গিয়ে স্টোর হবে সেইটা ডিসাইড করবে কে, ডেটা অ্যাডমিনিস্ট্রেটর। ক্লিয়ার? অর্থাৎ সেই ডেটাটাকে ডিপেন্ড করবে, মানে কোথায় গিয়ে স্টোর হচ্ছে সেটার অথরিটিকে স্টোর করার ক্ষমতা একমাত্র ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ এখানে ইউজার চাইলেও সেই ডেটাটা কোথায় স্টোর হবে সেটা সে ডিসাইড করতে পারবে না। অর্থাৎ আমি মনে করো আমার গুগল ড্রাইভে আমার পার্সোনালি কিছু জিনিস আমি আপলোড করলাম, এবার গুগলকে আমি বললাম যে দেখুন স্যার, আপনি আমার ডেটাকে ব্যাঙ্গালোর সার্ভারেই রাখবেন। গুগল আমার কথা শুনবে?
গুগল আমার কথা শুনবে না। গুগল বলবে আপনার ডেটা লায়াবিলিটি আমি নিয়েছি, কিন্তু সেই ডেটাকে আমি আমার কোন সার্ভারে স্টোর করব? আমার ব্যাঙ্গালোরের সার্ভারে, না আমার আমেরিকার সার্ভারে, না আমার চায়না সার্ভারে, কি আমার রাশিয়ার সার্ভারে, কি অন্য কোনো একটা কান্ট্রি অস্ট্রেলিয়া সার্ভারে, সেটা আমি ডিসাইড করব। ওটা কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন না। তার মানে কি, যখনই আমি ডিসাইড করতাম তাহলে কিন্তু সেটা কিন্তু আর ইন্ডিপেন্ডেন্স ছিল না। ইন্ডিপেন্ডেন্স মানে কি, ডেটা স্বাধীনতা কার রেসপেক্টে? এইটা হচ্ছে ডেটাবেসের অ্যাডমিনিস্ট্রেটরের রেসপেক্টে। অর্থাৎ অ্যাডমিন কি করবে? অ্যাডমিনের কাজ হচ্ছে ডেটাবেসের ফিজিক্যাল ডেটাটা কোথায় স্টোর হবে সেটা অ্যাডমিন ডিসাইড করবে। আর আমি কি ডিসাইড করতে পারবো? আমি ডেটাটা কিভাবে দেখতে চাইছি সেটা আমি ডিসাইড করব। অর্থাৎ আমার ডিসিশনের সঙ্গে অরিজিনালের ডেটার মধ্যে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? অথচ সেই ডেটাটা আমি যেভাবে চাইবো আমি সেভাবে রিপ্রেজেন্ট করছি, আর ওরা যেভাবে চাইছে সেই ভাবে ডেটাটাকে কি করছে? স্টোর করছে। তাহলে এই যে রেসপেক্টের যে কাজটা হচ্ছে, এই কাজটাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ইউজারের কাছে ইউজারের মতন, ডেটাবেসের কাছে ফিজিক্যাল ডেটাবেসের কাছে ফিজিক্যাল ডেটাবেসের মতন। অর্থাৎ জেনারেলি আমি একটু বলে দিই, এই ইন্ডিপেন্ডেন্স মানে কি, ধরো ইউজারের কাছে যখন আমরা কোনো ডেটা দেখি তখন আমাদের কাছে জেনারেলি কিন্তু এই ডেটাগুলো কি ফর্মে দেখায় জানো তো? টেবিল ফর্মে দেখায়। ধরো তুমি আইআরসিটিসি নাম শুনেছো? আইআরসিটিসি এই হ্যাঁ স্যার, কি হয় এতে জানো? স্যার টিকিট কাটে। ট্রেনের টিকিট কাটে, রিজার্ভেশন ট্রেনের। তা তুমি মনে করো আজকে আমি আইআরসিটিসি তে গেলাম, গিয়ে লিখলাম কলকাতা টু পুরী। তো আমার সামনে কি দেখাবে? কলকাতা টু পুরীর যতগুলো ট্রেন আছে সমস্ত ট্রেন লিস্ট করে দেখিয়ে দেবে। ট্রেন নাম্বার, ট্রেন ডিপার্চার টাইম, ফেয়ার, এগুলো কিভাবে দেখাবে? আমাদের কাছে কিন্তু এই ইউজারের কাছে যখন ডেটাটা থাকবে, এই ডেটাটা কিন্তু টেবিল ফর্মে রিপ্রেজেন্ট হবে, আমাদের সামনে টেবিল ফর্মে দেখিয়ে দেবে। কিন্তু এই ডেটাবেসের কাছেও কিন্তু ওই ডেটাটা স্টোর করা আছে। ওই সমস্ত ট্রেনের লিস্ট টিস্ট, ওগুলো কিন্তু ডেটাবেসের মধ্যে যখন স্টোর হচ্ছে তখন কিন্তু ওটাকে কি, ওটা কিন্তু ফাইল ফরম্যাটে স্টোর করছে। তাহলে ওরা রাখছে ডেটাটাকে ফাইল ফরম্যাটে, আর আমাকে যখন ডেটাটা যখন ভিউ লেভেলে নিয়ে আসছে সেটাকে আমাদের কাছে কিন্তু টেবিল ফর্মে শো করছে। তাহলে দেখো, ডেটা কিন্তু একই, কিন্তু আমাদের কাছে যদি ফাইল ধরে দেখাতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না। কারণ আইআরসিটিসি তে সারা ভারতবর্ষে দেখা যাচ্ছে 20,000 30,000 ট্রেন চলে। তো তত ডিটেলস আমার দরকার নেই। আমি কি চেয়েছি? আমি চেয়েছি কলকাতা টু পুরী। তো আমার সামনে কি দেখাবে? সারা ভারতবর্ষের ট্রেনের লিস্ট ধরে দেখাবে? না। তাহলে কি দেখাবে? ও বলবে কলকাতা টু পুরীর মধ্যে বা হাওড়া টু পুরী বা শিয়ালদা টু পুরীর মধ্যে যে কটা ট্রেন চলবে সে কটা ট্রেন আমার ইউজারের কাছে টেবিল ফর্মে শো করছে। অর্থাৎ এই যে টেবিল ফর্মে শো করলো, কোনটা? এই কনসেপচুয়াল লেভেল। তাহলে ডেটাবেসের কাছ থেকে কিন্তু ডেটাটা চলে গেল, কিন্তু কনসেপচুয়াল লেভেল এখানে ডিসাইড করলো যে ইউজার কি চেয়েছে? ইউজার চেয়েছে শুধু হাওড়া থেকে পুরী, অর্থাৎ শুধু হাওড়া থেকে পুরীর ডেটাটাকেই শো করাও, বাকি ডেটা শো করাতে হবে না। অর্থাৎ ঠিক ইউজার একই অ্যাপ্লিকেশনে আরেকজন ইউজার সে লিখেছে কলকাতা টু দিল্লি, কলকাতা টু দিল্লি। তাহলে কাউকে দেখাচ্ছে কলকাতা টু পুরী, কাউকে দেখাচ্ছে কলকাতা টু দিল্লি, কোথাও কাউকে দেখাচ্ছে কলকাতা টু মুম্বাই। তাহলে যেরকম ইউজার একই আইআরসিটিসি অ্যাপ্লিকেশনে যেরকম ইউজার যে ডেটা চাইছে তাকে সেই ডেটাটাকেই শো করাচ্ছে, কিন্তু তার উপরে কিন্তু মেন ডেটাবেসের উপরে কোনো হ্যাম্পারিং বা এফেক্ট পড়ছে না। এইটাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। এই ডেটা ইন্ডিপেন্ডেন্সের মধ্যে জেনারেলি দুটো তিনটে লেভেল থাকে। প্রথম মেনলি দুটো, একটা হচ্ছে ভিউ লেভেল আর একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল। অর্থাৎ ফিজিক্যাল স্কিমা, একটা হচ্ছে ভিউ লেভেল স্কিমা। এই ভিউ লেভেল স্কিমাতে কি হয়? ডেটাকে কিভাবে দেখানো হবে সেটা ডিসাইড করা হয়, আর ফিজিক্যাল লেভেল স্কিমাতে ডেটাকে কি করে স্টোর করা হবে সেটাকে ডিসাইড করা হয়। ক্লিয়ার? এই ভিউ লেভেল স্কিমার কাজ করে হচ্ছে ইউজারের রেসপেক্টে, আর ফিজিক্যাল লেভেল কাজ করে হচ্ছে এখানে কাজ করে অ্যাডমিন। অ্যাডমিন যেভাবে ডেটাটাকে স্টোর করতে চাইছে সেই রকম ফরম্যাটে। তো এটাকেই বলা হচ্ছে আমাদের ডেটাবেস ইন্ডিপেন্ডেন্স। বোঝা গেল? তো ডেটাবেস ইন্ডিপেন্ডেন্সের কিছু পার্ট আছে, যেটা এই ডেটাবেস ইন্ডিপেন্ডেন্সের আবার কিছু ভাগ আছে। ভাগ মানে কি, আজকে বেশি রাত হয়ে যাচ্ছে তো আমি আজকে এইটুকুনি করেই আমি ছেড়ে দিচ্ছি। তো এই ডেটাবেস ইন্ডিপেন্ডেন্সের কতগুলো ভিউ আছে। ভিউ মানে কি, একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ভিউ, একটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল ভিউ, আর একটাকে হচ্ছে ইন্টারনাল ভিউ। কিছুই না, এই যে যেটা ছিল ওইটাই। এই যে প্রথমে কে ছিল? প্রথমে ছিল কি বললাম? এই যে প্রথম লেয়ার, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ভিউ, এই যে বাইরের ভিউটা। ওকে, তারপরে কে থাকে? তারপরে থাকে কনসেপচুয়াল লেভেল, এই যে কনসেপচুয়াল লেভেল, এই যে মাঝখানের এটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল লেভেল।
তারপরে কি বলেছে কি ইন্টারনাল ভিউ, ইন্টারনাল লেভেল মানে হচ্ছে এই যে ইন্টারনাল ভিউ, এই যে এখানে আছে ইন্টারনাল লেভেল, তাহলে নিচে আছে ইন্টারনাল লেভেল, তারপরে আছে কনসেপচুয়াল লেভেল, আর তার উপরে আছে ইউজার লেভেল অর্থাৎ এক্সটার্নাল লেভেল ভিউ। এই তিনটে ভিউ এর সাহায্যে কি করা যেতে পারে, ঠিক যে স্তরে ডেটা যেভাবে দেখাতে চাইছে তাকে ঠিক সেইভাবেই দেখানো। অর্থাৎ কিরকম বলতো বিষয়টা যদি বলি, বলো যদি তোমাদেরকে প্রশ্ন আছে, বলো তো জলের আকার কি, বলো জলের আকার কি? স্যার জলের কোনো আকার নেই। জলের কোনো আকার নেই। তাহলে এবার যদি বলো, কেউ বললো স্যার জল না হচ্ছে সার্কেলের মতো দেখতে, আরেকজন বললো স্যার জল না, স্যার জল যেখানে রাখা হবে তারা তো সেই আকার মানে জলটা সেই আকারে নিয়ে নেবে। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যদি একটা বাটির মধ্যে বসিয়ে যদি ফ্রিজে রাখি, জল সেই বাটির শেপেই শেপ করে বরফে পরিণত হয়ে যাবে। কেউ দেখা গেছে একটা বোতলের মধ্যে ভরে রাখলো, তাহলে সে বোতলের ফর্মে নিয়ে নিল, কিন্তু জল কি অরিজিনাল জলটা কি চেঞ্জ হয়ে গেল? মেন জিনিসটা তো একই থাকলো, তাহলে শেপটা পরিবর্তন হলো, তাই তো? অর্থাৎ তুমি যেরকম ভাবে রাখতে চাইছো ও ঠিক সেই ফর্মটা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তাহলে কি হচ্ছে, ঠিক অরিজিনাল জিনিসটা কিন্তু অরিজিনাল ডেটাবেসে ডেটা কিন্তু একই থাকছে, কিন্তু ইউজারের পার্সপেক্টিভ ভিউয়ে কি হচ্ছে, ডেটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স। বোঝা গেল? তো ডেটা ইন্ডিপেন্ডেন্সের আবার দুটো তিনটে প্রকারভেদ আছে, ছোট্ট করে একটু বলে দিচ্ছি, এটাই লাস্ট। এটা হচ্ছে লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, আর একটাকে বলা হচ্ছে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। এই লজিক্যাল ইন্ডিপেন্ডেন্স মানে কি, লজিক্যাল মানে কি, এটার বাস্তবিকে যে ডেটাটা তাতে কোনো হ্যাম্পারিং হয় না, অর্থাৎ এটা হচ্ছে এক্সটার্নাল ভিউ। এক্সটার্নাল ভিউ মানে বাহ্যিক ভিউ, যেটা কারা দেখে, যেটা ইউজাররা দেখে। আর এটাকে বলছে ফিজিক্যাল ইন্ডিপেন্ডেন্স, মানে কি, যেটা লজিক্যাল স্কিমায় পরিবর্তন না করে ফিজিক্যাল বা ভৌত স্কিমাকে পরিবর্তন করাকেই বলা হচ্ছে ডেটা ইন্ডিপেন্ডেন্স বা ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ কিরকম, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে আমি যখন গুগল ড্রাইভে কোনো ডেটা রাখছি, সেই ডেটাটা মনে করো আজকে ব্যাঙ্গালোরের সার্ভারে সেই ডেটাটা স্টোর করা আছে, তো গুগল কি করলো, পরবর্তীকালে গুগল মনে করলো কি ব্যাঙ্গালোরের সার্ভারটা আমি বন্ধ করে দেবো, তাহলে গুগল কি করলো, ব্যাঙ্গালোরের সার্ভার থেকে ডেটাগুলোকে নিয়ে সব আমেরিকার সার্ভারে স্টোর করে দিল। তা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে স্টোর করে দিল, মানে চেঞ্জ করে দিল, এটা কি করলো, ফিজিক্যাল লেভেলে কাজ করলো। তাতে লজিক্যাল লেভেলে মানে আমরা যখন অ্যাপ্লিকেশনে কাজ করছি বা অ্যাপ্লিকেশন দিয়ে যখন ডেটাটা চাইছি, আমরা কি তাতে আমাদের কি কোনো প্রবলেম হচ্ছে, ডেটাটা আমেরিকা থেকে আসুক না ব্যাঙ্গালোর থেকে আসুক না চায়না থেকে আসুক না অস্ট্রেলিয়া থেকে আসুক, আমাদের ইউজার লেভেলে বা লজিক্যাল লেভেলে তাতে কি কোনো প্রবলেম আসছে? কি মনে হয়, তাতে কোনো প্রবলেম আসবে? আমি গুগল থেকে যখন ডেটাটা না সার্চ স্যার, করছি, গুগল আমাকে আমেরিকার থেকে ডেটা এনে দিচ্ছে না ব্যাঙ্গালোর থেকে ডেটা এনে দিচ্ছে না অস্ট্রেলিয়া থেকে ডেটা এনে দিচ্ছে, তাতে আমার কিছু যায় আসে? আমার দরকার না কি, এক্সটার্নাল ভিউ মানে কি, এক্সটার্নাল ভিউ মানে হচ্ছে এখানে ইউজার বসে আছে, এখানে ইউজার বসে আছে, ঠিক আছে? এক্সটার্নাল ভিউ মানে এখানে আমার ইউজার আছে, ইউজার যে লেভেলটা দেখছি এটাকেই বলা হচ্ছে এক্সটার্নাল লেভেল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যেরকম ভাবে দেখতে হয়েছে সেটা প্রেজেন্ট করছে। আর ফিজিক্যাল লেভেল মানে কি, অরিজিনালি ডেটাবেসটার, এই যে অরিজিনালি ডেটাবেসটা যেখানে স্টোর করা হচ্ছে, তো একটা ডেটাবেস থেকে যদি আরেকটা ডেটাবেসে ডেটাকে শিফট করে দেওয়া হয়, তার সঙ্গে কিন্তু এক্সটার্নাল লেভেলের স্কিমার সঙ্গে তার কোনো কিছু যায় আসে না। বোঝা গেল? অর্থাৎ ফিজিক্যালি কোথা থেকে কোথায় সরলো তার সঙ্গে ওপরের কনসেপচুয়াল লেভেল বা আমাদের যে লজিক্যাল লেভেলের কোনো সম্পর্ক নেই। লজিক্যালি পরিবর্তন হলে তার যেমন ফিজিক্যালি কোনো পরিবর্তন হয় না, ফিজিক্যালি কোনো কিছু পরিবর্তন হলে তার কি লজিক্যালি কোনো কিছু পরিবর্তন হয় না। মানে কি, আমাদের কি দরকার, আমাদের দরকার ডেটা সার্ভিস, ঠিক আছে? তো ডেটাটা কোথা থেকে আসছে আমাদের যায় আসে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমরা যখন অ্যামাজনে কোনো ডেটা ডেলিভারি করি, মনে করো কোনো একটা প্রোডাক্ট যখন আমরা বাই করি, সেটা ব্যাঙ্গালোর থেকে অ্যামাজন ডেলিভারি করছে না কলকাতা থেকে ডেলিভারি করছে না কলমবাগান থেকে ডেলিভারি করছে, আমার দরকার নেই, আমার দরকার ডেটাটা, তাই তো? আমার দরকার কি, ডেটাটা আসা নিয়ে কথা, সে কোথা থেকে ডেটাটা নিয়ে আসছে আমার ভেবে দরকার নেই। আমি অর্ডার করেছি কোথায়, অ্যামাজনে, অ্যামাজনের কাজ কি আমার যে সেই প্রোডাক্টটা ডেলিভারি করা, সেই প্রোডাক্টটাকে সে কোন রাজ্য থেকে কিনে নিয়ে আসছে নাকি আমার পাশের বাড়ির থেকে নিয়ে আসছে, সে নিয়ে আমার দেখা দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে ডেটাটা আমার কাছে ডেলিভারি হলো কি হলো না, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে?
তো এই হচ্ছে বেসিক্যালি ডেটা ইন্ডিপেন্ডেন্স। তো আবার বারবার বলছি, ভালো করে কিন্তু ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু পড়তে হবে। আমি কিন্তু কনসেপচুয়াল লেভেলে কিন্তু তোমাদেরকে বোঝালাম, কিন্তু শুধু বুঝলে কিন্তু হবে না, তোমাদেরকে কিন্তু এই ডেটা ইন্ডিপেন্ডেন্সটা কিন্তু ভালো করে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু মুশকিল হবে কিন্তু শেখাচ্ছে।